আসসালামু আলাইকুম ফিয়ারলেস ফাইটার্স। তো কালকে আমাদের রসায়ন ক্লাস ছিল, জৈব যৌগের উপর প্রথম ক্লাস প্রি মেডিকেল কোর্সে। আমরা অনেক কিছু পড়ে ফেলেছিলাম আর একটা পোর্শন গত ক্লাসের বাকি ছিল। তো আমি বলেছিলাম ওই ক্লাসের পোর্শনটা আমি খুব তাড়াতাড়ি রেকর্ডিং করে তোমাদের কাছে হ্যান্ড ওভার করে দিব। তো আজকে কালকের লেকচারের বাকি থাকা টপিকটা আমরা পড়বো। কালকের লেকচারে আমাদের বাকি থাকা টপিকটা ছিল সমানতা। আজকে আমরা সমানতা থেকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা ওয়ান বাই ওয়ান চলে যাই। আমাদের এগুলো সব পড়া হয়ে গেছিল, তোমরা একটু খেয়াল করে দেখবে। শ্রেণীবিভাগ, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, জৈব যৌগের নামকরণ, হ্যাঁ, সমানতা থেকে আজকে বাকিগুলো আমি পড়ে ফেলবো ইনশাল্লাহ। চলো শুরু করি। জৈব যৌগের সমানতা। জৈব যৌগের সমানতা। আচ্ছা, এখন সমানতা নিয়ে তোমরা সবাই জানো, আগে থেকে পড়ে আসো যে ভাই যাদের আণবিক সংকেত সমান থাকে অথবা এম্পিরিক্যাল ফর্মুলা এগুলো সমান থাকে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকে, অথবা আণবিক সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা, গাঠনিক সংকেত, নাম সবকিছু ঠিক আছে, কিন্তু বৈশিষ্ট্য ভিন্ন, তেজস্ক্রিয়তা ভিন্ন, ঠিক আছে, আলোকের উপর কাজ করার প্রবণতা ভিন্ন, তাদেরকে অ্যাকচুয়ালি সমাণু বলা হয় একে অপরের। ঠিক আছে, আমি যদি একটা ফ্লো চার্ট আঁকি তাহলে সমাণু হবে এরকম। ধর আমি লিখলাম সমাণু মানে স্ট্রাকচারাল ফর্মুলা। এটা কি গাঠনিক সংকেত, আর এটা কি কেমিক্যাল ফর্মুলা, সেটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে, এখন স্ট্রাকচারাল ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যালটা দিয়ে শুরু করলো। আমরা একটা ফ্লোতে রাখতে পারো কেমিস্ট্রির মতো। হ্যাঁ, কেমিক্যাল ফর্মুলা যদি সেম হয় তাহলে হচ্ছে সমান হবে, আর যদি নট সেম তাহলে কি সমানও নয়, তাহলে হচ্ছে আমাদের সমানও নয় দ্বারা। ঠিক আছে, এখন এই সেম হওয়ার পরে সমানও হলো আরো অনেক কাহিনী টাহিনী হতে পারে। একটা হচ্ছে তাদের স্ট্রাকচারাল ফর্মুলা ভিন্ন থাকতে পারে। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার কি বলে, তাদের স্ট্রাকচারাল ফর্মুলা সেম কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভিটি ভিন্ন হতে পারে। আচ্ছা, সো এই দুটোর উপর ভিত্তি করে সমানুটা দুই ধরনের হয়। সমানুটা কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হচ্ছে গাঠনিক সমাণু বা কনস্টিটিউশনাল সমাণু, আর আরেকটা হচ্ছে তোমার স্টেরিও সমাণু। স্টেরিও সমাণু, স্টেরিও সমাণু। ঠিক আছে, ওকে। গাঠনিকটা আবার 5 প্রকারের হয়। গাঠনিকটা আবার 5 প্রকারের হয়। আমরা কম্পট দিয়ে মনে রাখতাম, কম্পট। সো সি দিয়ে হচ্ছে চেইন সমাণু, চেইন সমাণু। ও দিয়ে কাইন্ড অফ, ও তোমরা বাংলিশ লেখো না, অবস্থান, ও, তো অবস্থান সমাণু। তারপর হচ্ছে তোমার কার্যকরীমূলক সমাণু। ঠিক আছে, কার্যকরীমূলক সমাণু বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক সমাণু। তারপর হচ্ছে তোমার মেটামারিজম, তারপর হচ্ছে টটোমারিজম। ঠিক আছে, কম্পট এম তে মেটামারিজম, টটোমারিজম হচ্ছে টি দিয়ে, টটোমারিজম। টটোমারিজমের অপর একটা নাম আছে, সেটা কি গতীয় সমাণু, অথবা এটাকে বলা হয় কিটো ইনল সমাণু, কিটো ইনল সমাণু। ঠিক আছে, আবার স্টেরিও সমাণুর মধ্যে নরমালি স্টেরিও সমাণু 3 প্রকার, বাট আমাদের বইয়ে আছে 2 প্রকার, আমরা 2 প্রকারই জানবো। স্টেরিও সমাণুর মধ্যে একটা হচ্ছে তোমার জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জ্যামিতিক সমাণু, আর আরেকটা হচ্ছে তোমার আলোক সমাণু বা অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, অর্থাৎ আলোক রশ্মির উপর কিরকম কাজ করছে, স্যার আলোক রশ্মিকে কোন দিকে বাঁকায় দিচ্ছে বা আদৌ বাঁকাচ্ছে কিনা, বা বাঁকিয়ে থাকলে সেটা ডান দিকে অথবা বাম দিকে কোন দিকে বাঁকাচ্ছে, সেটা হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমারিজম। এটা হচ্ছে আমার সমাণুর ক্লাসিফিকেশন, এটা খুব ভালো করে তোমাদের জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। এটা স্টার মার্ক দিয়ে রাখো যে ভাই সমাণু কয় প্রকার? 2 প্রকার, গাঠনিক এবং স্টেরিও সমাণু। গাঠনিক সমাণু কয় প্রকার ভাইয়া? 5 প্রকার। স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক, স্টেরিও মানে 3 ডাইমেনশনাল বা অবস্থান, 3 ডাইমেনশনাল অবস্থান। ঠিক আছে, স্টেরিও সমাণু 2 প্রকার, জ্যামিতিক এবং আলোক সমাণু। আলোক সমাণুর মধ্যে হতে পারে তোমার অপটিক্যাল ডি মানে ডান দিকে ঘুরায় দিবে, এবং অপটিক্যাল এল বাম দিকে ঘুরায় দিবে। ঠিক আছে, আর এটা আছে মেসোযৌগ, যেটা আলোক সক্রিয় না।
আর জ্যামিতিক সমাণু হয় দুই ধরনের, সিস এবং ট্রান্স। সিস গ্রিক ওয়ার্ড, এটা মানে হচ্ছে সেম সাইডে, অর্থাৎ কোনো দুইটা মূলক বা পরমাণু যদি সেম সাইডে থাকে আমরা বলবো সিস। কার সাইডে আমরা পরে দেখবো ইনশাল্লাহ। আর ট্রান্স মানে অপোজিট, অ্যাক্রস, ঠিক আছে, অপোজিট সাইডে থাকলে এটা হচ্ছে ট্রান্স সমাণু। আমরা ওয়ান বাই ওয়ান এখন যাব সমাণুগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে। তো দেখো এখানে আমাদের সবকিছু ছিল, আমরা এটা মোটামুটি আলোচনা করে ফেলেছি। সমাণু কখন হবে? যেসব জৈব যৌগকে পরস্পরের সমাণু বলে কারা তারা? যাতে ভৌত রাসায়নিক দেওয়ার মধ্যে দু একটা পার্থক্য আছে, কিন্তু আণবিক সংকেত এক ও অভিন্ন, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রথমে যে আমি কথাটা লিখেছি, আণবিক সংকেত কেমিক্যাল ফর্মুলা, এটা অবশ্যই এক হইতে হবে। এটা যদি এক না হয় তাহলে সমাণু না। এক হলেই সমাণুর বিষয়গুলো চলে আসবে। তারপরে এক হলেও এটার গাঠনিক যে সংকেতটা আছে সেটা ভিন্ন হতে পারে। আবার অনেক সময় গাঠনিক সংকেতও সেম হয়ে যায়, তখন তাদের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হয়। সেটা ভৌত ক্যারেক্টারিস্টিক হতে পারে, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক হতে পারে, সেটা আলোক বা অপটিক্যাল ক্যারেক্টারিস্টিক হতে পারে। সেখান থেকে আমরা এটা ভালো করে পড়বো। নেক্সটে চলে আসি গাঠনিক সমাণু। খেয়াল করো, গাঠনিক সমাণু 5 প্রকার আমরা অলরেডি বলে দিয়েছি। চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামরিজম, টটোমারিজম। এটা কিন্তু ভর্তি পরীক্ষা এসেছে দেখো 2014-15 সালে, যে গাঠনিক সমানতা কয় প্রকারের? 5 প্রকারের। ঠিক আছে, এখন ভাইয়া ভাইয়ের মতো করে পড়াই অল্প একটু করে, তারপর তোমরা খেয়াল করো জিনিসটা। তোমরা গাঠনিক সমানতাকে দুই ভাগে ভাগ করবে। গাঠনিক সমানতাকে দুই ভাগে ভাগ করবে। গাঠনিক সমানতাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করবে পড়াশোনার জন্য। আমরা দেখব একটা ক্যাটাগরি হচ্ছে যাদের কার্যকরীমূলক সমান থাকে, কার্যকরীমূলক সেম থাকে, একই, অর্থাৎ তারা একই সমগোত্রীয় শ্রেণীর হয়। অর্থাৎ যে সমাণুগুলো আছে তারা একই সমগোত্রীয় শ্রেণীর হয়। আরেকটা তোমরা খেয়াল করবে, ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর, ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর হয়, সমগোত্রীয় শ্রেণীর হয়। ঠিক আছে, সো কারা একই সমগোত্রীয় শ্রেণীর থাকে এটা খুব ভালো করে পড়তে হবে। একে হচ্ছে চেইন সমাণু, চেইন বা শিকল সমাণু। ওরা সমাণুগুলা পরস্পর একই সমগোত্রীয় শ্রেণীর হয়, অর্থাৎ তারা হোমোলোগ হয়। তারপর হচ্ছে তোমার অবস্থান সমাণু, তারপর হচ্ছে অবস্থান সমাণু, এরাও একই সমগোত্রীয় শ্রেণীর হয়। থার্ড হচ্ছে তোমার মেটামারিজম। এই মেটামারিজম যে সমাণুগুলা দেখে তারাও কি একই কার্যকরীমূলক সম্পন্ন হয় এবং একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়। সেটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে যে চেইন সমাণু, অবস্থান সমাণু এবং মেটামারিজম, এরা সমাণু যাই করো না কেন ওরা একই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে থাকবে। আর বাকি থাকলো দুইটা, একটা হচ্ছে তোমার কার্যকরীমূলক সমাণু, যেটার কার্যকরীমূলকই চেঞ্জ হয়ে যায়, তারা একই সমগোত্রীয় শ্রেণীর থাকে না, বরঞ্চ ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য হয়। আরেকটা হচ্ছে তোমার লাস্ট ওয়ান, টটোমারিজম, যেটাকে বলা হয় ডাইনামিক বা গতীয় সমাণু। ঠিক আছে, সো এটা খুব ভালো করে খেয়াল করবে, ভর্তি পরীক্ষায় আসবে যে কোন গাঠনিক সমাণুগুলা ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর হয় বা কোনটা একই সমগোত্রীয় শ্রেণীর হয়। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়তে হবে। এখন আমরা চলে যাই, চলো চেইন বা শিকল সমাণু। প্রথম যেটা আছে চেইন বা শিকল সমাণু, তোমরা সবাই খুব ভালো করে সেটা জানো। চেইন বা শিকল সমাণু বলতে কি বোঝায়? চেইন মানে কি, ধরো কার্বন কি ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে, আমরা গত ক্লাসে পড়েছি, মানে শিকল তৈরি করতে পারে, অর্থাৎ একটা কার্বন আরেকটা কার্বনের সাথে এভাবে অসংখ্য অসংখ্য চেইন বা শিকলের মতো রিঅ্যাকশন করে বন্ড ক্রিয়েট করতে সে পারে। ঠিক আছে, এখন ধরো আমি একটা যৌগ লিখলাম বিউটেন, এই যে দেখো বিউটেন যৌগটা আছে এখানে, বিউটেনের বয়লিং পয়েন্টটা একটু পড়বা, 0.5 ডিগ্রি সেলসিয়াস, এবং অবশ্যই আছে -0.5 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর বিউটেন কি একটা তরল অবস্থায় থাকে, বিউটেন হচ্ছে তরল অবস্থায় থাক, নট তরল, এটা গ্যাসীয় অবস্থায় থাকে। এর পরের গুলো হচ্ছে তরল হয়, তাই না? ওকে, বিউটেনে দেখো 1 2 3 4। এখন এই স্ট্রাকচারটাকে তুমি অন্যভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো? খেয়াল করো, 4টা কার্বনই আছে, খেয়াল করেছো 4টা কার্বনই আছে, জাস্ট একটা যে মিথাইল মূলক ছিল সেটাকে তুমি শিকল হিসেবে এখানে রিপ্রেজেন্ট করেছো, শিকল হিসেবে রিপ্রেজেন্ট করেছো। এটা কি হলো? জাস্ট শিকল বানালে, এটাতে শিকল নাই, এটাতে শিকল আছে। ঠিক আছে, আবার ধরো 5 কার্বন বিশিষ্ট যদি হইতো, CH3 CH2 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 CH3, এখানে তুমি শিকলের অনেক রকমের চেঞ্জ করতে পারতা। তুমি একটা চেঞ্জ করতে পারতো, ধরো CH3 CH2 CH2 CH3
এই যে তুমি একটা চেঞ্জ করতে পারতা, ঠিক আছে? এই যে একটা শিকল চেঞ্জ করলা, তুমি এটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারো। তুমি কিভাবে চেঞ্জ করতে পারো ভাইয়া? তুমি চেঞ্জ করতে পারো এইভাবে। ধরো এখানে লিখলাম CH3 লিখতে পারো, কার্বন লিখতে পারো, এখানে একটা CH3 দিলা, এখানে একটা CH3 দিলা, এখানে একটা তুমি আরেকটা CH3 দিলা। ঠিক আছে, দেখো 5টা কার্বন, 1 2 3 4 5। সো এটা হচ্ছে N এন প্যান্টেন, এটা কি আইসোপ্যান্টেন, আর এটা কি ভাই নিওপ্যান্টেন। অর্থাৎ দেখো শিকলের পরিবর্তন করছি আমি, একটাতে শিকল কম রাখছি, একটাতে শিকল বেশি রাখছি। এই যে একটা সমন্বয় তৈরি হচ্ছে, তাদের কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম, সে বিউটেনের কেমিক্যাল ফর্মুলা C4H8 আছে। আবার এখানে খেয়াল করো, এটাও কিন্তু C5H10 আছে। খেয়াল করো 5টা কার্বন, 6 6 12, সরি, C4H10 C5H12 এটাও আছে, তাই না? So, এই যে দেখো তার আণবিক ফর্মুলা সেম আছে, কিন্তু তার শিকলগুলো চেঞ্জ করে আমি যে সমাণুগুলো তৈরি করছি সেগুলো হচ্ছে শিকল সমাণু বা চেইন সমানুতা। এই দেখো কথাটা, এরা একই সমগোত্রীয় শ্রেণী। এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটাও অ্যালকেন, এটা অ্যান প্যান্টেন, এটা আইসোপ্যান্টেন, এটা হচ্ছে নিওপ্যান্টেন। ঠিক আছে, শাখাযুক্ত অ্যালকেন যেমন আইসো অ্যালকেনের স্ফুটনাঙ্ক অ্যান অ্যালকেনের চেয়ে কম হয়। তাহলে এই যে একটা আইসো অ্যালকেন, এটা স্ফুটনাঙ্ক এই অ্যান অ্যালকেনের থেকে কম হবে। কারণ কি ভাই? দেখো এর আশেপাশে কত গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম থাকার কারণে আমাদের রিপালশন বেশি হবে। রিপালশন বেশি থাকার কারণে ওরা নিজের মধ্যেই ভেঙে যাইতে প্রবণতা দেখাইবে। তাই তোমার কম তাপমাত্রায় তাদের তুমি কি করতে পারবে? বন্ধন ভেঙে স্ফুটনাঙ্কে নিতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে এখান থেকে আর তেমন কিছু লাগবে না। তারপর চলে আসে অবস্থান সমাণু। অবস্থান কি? ধরো একটা যৌগ আঁকলাম, এখানে দুই দ্বিবন্ধনটা আছে 1 এবং 2 এর মাঝখানে। আবার এই দ্বিবন্ধনটাকে আমি এইখান থেকে এখানে শিফট করতে পারি, এখানে আছে 2 এবং 3 এর মাঝখানে, রাইট? কিন্তু যৌগটা কিন্তু সেমই আছে, যৌগটা সেম, যৌগের আণবিক সংকেত দেখো C4H8 অর্থাৎ বিউটিনেই কিন্তু আছে। আবার এখানে খেয়াল করো প্রোপানল, প্রোপানলটা ইম্পর্টেন্ট, প্রোপানল থেকে বানানো হয় রাবিং অ্যালকোহল, মাথায় রাখতে হবে রাবিং অ্যালকোহল বানানো হয়। রাবিং অ্যালকোহল কি জিনিস? তোমরা ওই যে অ্যালকোহল প্যাড আছে না, এই যে ডায়াবেটিস চেক করার পর এটা পরিষ্কার করে বা স্কিন পরিষ্কার করে, ঠিক আছে, অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে, ওই রাবিং অ্যালকোহলটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল বা আইসোপ্রোপানল, ঠিক আছে। আচ্ছা, এখানে খেয়াল করো ওএইচ যে কার্যকরী মূলকটা আছে, এটা 1 নং কার্বনের সাথে যুক্ত আছে। আবার এখানে কি ওএইচটা আমি 2 নং কার্বনের মধ্যে যুক্ত করে দিলাম, অর্থাৎ কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ করলাম, অথবা দ্বিবন্ধন, এখানে যে ত্রিবন্ধন থাকতো সেক্ষেত্রে ত্রিবন্ধন, ওদের অবস্থান আমি চেঞ্জ করব। যে অবস্থানের পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের গঠন পাওয়া গেল, কিন্তু আণবিক সংকেত সেম আছে। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অবস্থান সমাণু। তাহলে খেয়াল করো, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্য হেতু যে সমানতার উদ্ভব ঘটে সেটা হচ্ছে কি? অবস্থান সমাণু। এক্ষেত্রে ভৌত ধর্মের রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, কিন্তু তাদের আণবিক সংকেত খেয়াল করো সেম আছে। ভাই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে ভাই আণবিক সংকেত সেম আছে তখন সমাণুর কাহিনী হবে, আণবিক সংকেত সেম না মানে সমাণুর কোনো কাহিনী নেই। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখন খেয়াল করো, এটা অবস্থান তুমি চেঞ্জ করলে, চেঞ্জ করার ফলে কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ করলে, কিন্তু কার্যকরীমূলক কি চেঞ্জ হয়ে গেছে? যে এটা অ্যালকোহল, অ্যালকোহলই আছে, তার অবস্থানটা পরিবর্তন হয়েছে, অ্যালকোহল কিরণ হয়ে যায় নাই, অর্থাৎ তারা একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য হবে, যেমনটা আমি এখানে দেখিয়েছি, অবস্থান সমান একই সমগোত্রীয় শ্রেণী। তারপর চলে আসে কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু, এটা একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াই। কার্যকরীমূলক সমাণু এটা খুবই ইম্পর্টেন্ট। কার্যকরীমূলক সমাণু, এটা তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রিটেনেও এখান থেকে অনেক প্রশ্ন আসে। এখন কোন কোন কার্যকরীমূলক সমাণু দেয়, আমরা একটু এটা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে এসিড এবং এস্টার, এরা কার্যকরীমূলক সমাণু দেয়। এসিড ও এস্টার এরা কার্যকরীমূলক সমাণু দেয়। কখন দিবে? যখন তাদের একটা সাধারণ সংকেত এরকম হবে CnH2nO2, CnH2nO2, এরকম সাধারণ সংকেতে তুমি যখন ফেলতে পারবা, তখন তাদের মধ্যে অ্যাসিড কার্যকরীমূলক সমানতা দিবে, এস্টার কার্যকরীমূলক সমানতা দিবে। এখন দেখো কিভাবে হবে, আমি ধরো একটা লিখতেছি কাইন্ড অফ CH3 CH2 COOH, এখানে কার্বন কাটা আছে 1 2 3, C3H6, অক্সিজেন আছে 2টা। তাহলে দেখো N
H2N আর অক্সিজেন দুইটা। এখন এটাকে আমি অন্যভাবে লিখতে পারি। এটাকে কিভাবে লেখা সম্ভব? এটাকে লেখা সম্ভব খেয়াল করো, CH3CO, অর্থাৎ আমি COOR, এই যে অ্যাস্টারের যে একটা কার্যকরীমূলক এইভাবে লিখতে পারছি, এটা আমার একটা হয়ে গেছে অ্যাস্টার। তো অবজেক্টিভে আসবে তোমার এই যৌগটি C3H6O2 কি কি কার্যকরীমূলক সমানতা দেয়, তখন তোমার মাথায় চলে আসবে CnH2n, এবং O2 থাকলে আমরা কি করি, অ্যাসিড এবং অ্যাস্টার কার্যকরীমূলকে নিয়ে যাই, এবং এখান থেকে তুমি ক্রিয়েটিভ আনসার করতে পারবা যদি আসে। ঠিক আছে, ওকে। তারপর যদি দেখো, তারপর আছে তোমার সায়ানাইড বা নাইট্রেল, আমরা পড়েছি সায়ানাইড বা নাইট্রেল, সায়ানাইড ও নাইট্রাইল, এরাও কি করে কার্যকরীমূলক সমন্বয় দেয়। সায়ানাইড বা নাইট্রাইল, আর একটা হচ্ছে আইসোসায়ানাইড এবং আইসোসায়ানাইড, ওরাও কার্যকরীমূলক সমন্বয় দেয়। কারণ সায়ানাইড হচ্ছে তোমার CN, এই যে CN, এটা হচ্ছে সায়ানাইড। আবার আইসোনাইট্রাল কি উল্টায় দিলে আইসোনাইট্রাল, উল্টায় দিলে আইসোনাইট্রাল কি এটা, এই যে এটা হচ্ছে আইসোনাইট্রাল। বুঝছো, জাস্ট ওরিয়েন্টেশন উল্টিয়ে দিয়েছে, এরা হয়ে গেছে আইসোনাইট্রাল। তো ওদের মধ্যে কার্যকরমূলক সমানো সম্ভব। আরো কার্যকরমূলক সমানো সম্ভব, যেমন ধরো অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড ও কিটোন সমানো সম্ভব। এখন এটা কেমনে চিনবো ভাই? যেমন ধরো আমি একটা অ্যালডিহাইড লিখলাম CH3 CH2 CHO, কি হলো C3H6O। ঠিক আছে, এখন আমি একটা কিটোন লিখবো, কি লিখবো, কিটোন লিখবো CH3CO CH3, এটা কি হলো C3H6O। তাহলে আমরা বলতে পারি যখন একটা সাধারণ সংকেত হবে CnH2nO, তখন আমরা কি পাবো, তখন পাবো হচ্ছে আমার একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন। এই দেখো একটা অ্যালডিহাইড, এটা হচ্ছে প্রোপান অ্যালডিহাইড, এটা হচ্ছে প্রোপানন, যেটা একটা অ্যাসিটন। ঠিক আছে, আর এই প্রোপানন বা অ্যাসিটন হচ্ছে পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত একটা জৈব দ্রাবক, গত ক্লাসে বলেছিলাম। তাহলে সাধারণ সংকেত যদি হয় CnH2nO, তখন আমরা কার্যকরীমূলক সমন্বয় পাবো, অর্থাৎ এই যৌগটা দুইটা কার্যকরীমূলক হিসেবেই থাকতে পারবে, একটা অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। নেক্সট আরেকটা চলে আসি, তোমার অ্যালকোহল এবং ইথার, ওরা কার্যকরীমূলক সমন্বয় দিবে। অ্যালকোহল ও ইথার, ওরা একে অপরের সাথে কার্যকরীমূলক সমন্বয় দেয়। যেমন ধরো আমি একটা অ্যালকোহল লিখলাম CH3 CH2 CH2OH, আমি একটা অ্যালকোহল লিখলাম। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এখানে আছে তোমার C3H578 2n+2 এবং O, তাই না? তাহলে আমরা লিখতে পারি CnH2n+2O। এই সাধারণ সংকেত যখন থাকবে তখন তুমি অ্যালকোহল পাবা। আর কি পেতে পারো খেয়াল করো, এটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে কি কোনো পরিবর্তন হবে কিনা আণবিক সংকেতে, সেটা আমাকে একটু বলো। দেখো কার্বন কয়টা আছে, 3টা, হাইড্রোজেন কয়টা আছে, 5 আর 3 8, আর হচ্ছে অক্সিজেন। পরিবর্তন কি হলো আণবিক সংকেতের? কোনো রকম পরিবর্তন হয়নি, অর্থাৎ ওদের আণবিক সংকেতের পরিবর্তন হয়নি, আণবিক সংকেত সেম। কিন্তু খেয়াল করো, ওদেরকে আমি বিভিন্ন রিঅ্যারেঞ্জ করে লেখার ফলে একটা অ্যালকোহল পাচ্ছি, আর একটা কি পাচ্ছি, আর একটা ইথার পাচ্ছি। অর্থাৎ এই ধরনের সাধারণ সংকেত থাকলে তারা হবে অ্যালকোহল এবং ইথার কার্যকরীমূলকে প্রদর্শন করার ক্ষমতা যুক্ত। আবার এই যে অ্যালকোহলটা খেয়াল করো, এটাকে কিন্তু তুমি আবার অবস্থান চেঞ্জ করে ফেলতে পারো। কিভাবে অবস্থান চেঞ্জ করতে ফেলতে পারো? যেমন ধরো CH3 CH, এখানে তুমি দিলা OH, এখানে CH3, নট CH3, হ্যাঁ এখানে CH3, 3 4 5 8। তাহলে এটা কি হলো, অ্যালকোহল প্রোপানল 1, এটা হচ্ছে 2 প্রোপানল হইলো। তাহলে এই যে খেয়াল করো, আমি একটা যৌগ আঁকলাম C3H8O, এটার কয়টা সমানো সম্ভব, 1 2 আর হচ্ছে 3, অর্থাৎ দুইটা অ্যালকোহল একটা ইথার।
আবার এটাকে তুমি যেভাবে চেঞ্জ করো না কেন এটা সমান একটাই থাকবে, এটাতে আর কোনো চেঞ্জ হবে না, কারণ হয়তো তুমি ইথাইল মূলকটা এই পাশে নিতে পারো, মিথাইল মূলকটা এই পাশে আনতে পারো, নাথিং চেঞ্জড। ক্লিয়ার? সো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে C3H8O এটাতে কয়টা সমাণু থাকে, তখন তুমি বলবা 3টি সমাণু থাকে, একটা হচ্ছে ইথার আর দুইটা হচ্ছে অ্যালকোহল, প্রোপানল 1 এবং প্রোপানল 2। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কার্যকরীমূলক সমাণু এর উদাহরণ ছিল। আবার ধরো আমরা একটা লিখলাম না অ্যালডিহাইড কিটোন, এখানে তোমার অ্যালডিহাইড কিটোন এবং কিটো ইনল পাবা বা ডাবল বন্ড কন্টেইনিং একটা যৌগ পেতে পারো। এনিওয়েজ আর তেমন কিছু তোমাদের লাগবে না এখান থেকে, তাহলে চলো আমরা এখন বইয়ে চলে যাই। এই যে কার্যকরী মূলক সমাণু খেয়াল করো, এদের দুটি যৌগের অনুষ্ঠিত কার্যকরী মূলকের ভিন্নতা, আর যেহেতু কার্যকরী মূলক ভিন্ন হয়ে যায় তারা অবশ্যই ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, তাহলে তারা হচ্ছে ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, মাথায় রাখতে হবে ভিন্ন সমগোত্রীয় শ্রেণী। ওকে, কার মধ্যে দেখা যাচ্ছে অ্যালকোহল এবং ইথারের মধ্যে দেখা যাচ্ছে অ্যালডিহাইড, অ্যালকিনল এবং কিটোন, অ্যালডিহাইড, অ্যালকিনল এবং কিটোন, অর্থাৎ আমরা এখানে যেটা লিখেছি অ্যালডিহাইড কিটোন এর সাথে কি হতে পারে, অ্যালকিনল হইতে পারে, হইতে পারে ভাইয়া অ্যালকিনল, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল হতে পারে, দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল হতে পারে। কিভাবে হতে পারে তুমি এটাকে একটু ভেঙে লিখো না, তখন এভাবে লিখতে পারবা CH2। দেখো তো লিখতে পারলাম কিনা, এই যে দ্বিবন্ধন আছে, তাহলে এটা কি হলো, একটা OH যেহেতু আছে এটা একটা অ্যালকোহল, যেহেতু দ্বিবন্ধন আছে এটা দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল মানে কি অ্যালকিনল, এটা অ্যালকিনল, এটা হচ্ছে অ্যালকিনল। নাম্বার দেখো C3H6O, সব ঠিক আছে তাই না? সো অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকিনল এই সমাণু দেওয়া সম্ভব। আচ্ছা এখন চলে আসি মেটামরিজম। মেটামরিজম কি বলেছিলাম প্রথম কথা, ভাই মেটামরিজম হলো তার একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য থাকবে। ঠিক আছে, এখন মেটামরিজম কারা দেখায়, অ্যাকচুয়ালি মেটামরিজম কারা দেখায় দুইটা কথা মাথায় রাখবা। একটা হচ্ছে মেটামরিজম হচ্ছে কোনো একটা কার্যকরী মূলকের দুই পাশে অবস্থান, কোনো একটা কার্যকরী মূলকের দুই পাশে অবস্থান। এখন খেয়াল করো, যদি কোনো একটা কার্যকরী মূলকের যোজনী এক হয়, অর্থাৎ তার হাত থাকবে শুধুমাত্র একদিকে, আরেক দিকে তার কোনো হাত থাকবে না, আরেক দিকে সংযুক্ত হওয়ার কোনো প্রশ্ন আসে না। বাট যখন কোনো একটা কার্যকরী মূলকের যোজনী একের থেকে বেশি হবে, তখন কি, ধরো আমি একটা কার্যকরী মূলক, আমার হচ্ছে দুই যোজনী, আমার দুই পাশে দুইটা হাত, তো এক পাশে আমি এই কলমটা নিলাম, আরেক পাশে রিমোটটা নিলাম, আমি আবার ইন্টারচেঞ্জ করে ফেলতে পারি, এই হাতে ডান হাতে চলে গেল রিমোট, বাম হাতে চলে আসলো কলম। সো এই যে দ্বিপার্শ্বিক বা সিমেট্রিক্যাল একটা পজিশনের কারণে, সিমেট্রিক্যাল পজিশনের চেঞ্জের কারণে যে সমাণু হয় সেটা হচ্ছে মেটামরিজম। আর মাথায় রাখতে হবে মেটামরিজম হচ্ছে এক বিশেষ ধরনের অবস্থান সমাণু, তার মানে আমি দুই পাশে অবস্থান চেঞ্জ করে ফেলছি, এটা হচ্ছে মেটামরিজম, তাই না? মেটামরিজম এক বিশেষ ধরনের অবস্থান সমাণু, যেখানে কার্যকরীমূলক সেম থাকে, কিন্তু কার্যকরীমূলকের যোজনী হইতে হবে অবশ্যই একের বেশি, মানে পলিভ্যালেন্সি থাকতে হবে। আর আমরা এখানে দেখবো দ্বিযোজী হইতে হবে। যেমন ধরো কিটোন, এটা কার্যকরীমূলক, এর দুই পাশে দুইটা হাত আছে, অর্থাৎ কিটোন আমার কি করবে, মেটামরিজম দেখাবে। কিটোনের এক পাশে ধরো আর থাকলো, এক পাশে আর প্রাইম থাকলো, তুমি উল্টায়ও দিতে পারো, এক পাশে দিতে পারো আর প্রাইম, আরেক পাশে দিতে পারো আর, অর্থাৎ দ্বিপার্শ্বিক অবস্থান সম্ভব তার মধ্যে। ঠিক আছে, আবার ধরো ইথার যদি বলি, ইথারের কার্যকরী মূলক হচ্ছে ও, দ্বিযুজি তাই না? এই যে এর এই পাশে ধরো মিথাইল থাকলো, এই পাশে প্রোপাইল থাকলো, আবার তুমি দুটাকে ভাগ করে লিখতে পারবা, এই পাশে লিখতে পারো ইথাইল, এই পাশে লিখতে পারবা ইথাইল, তাই না? অর্থাৎ আমরা এক পাশে 1 3 লিখেছিলাম, এখন 2 দিয়েও লেখা সম্ভব কার্বন নাম্বার ইথার। আর একটু সেকেন্ডারি অ্যামিন, অ্যামিন নরমালি হচ্ছে এটা, এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের সংকেত কার্যকরী মূলক, বাট এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে তুমি রিপ্লেস করে দাও তখন পাবা সেকেন্ডারি, তখন পাবা সেকেন্ডারি। এই দেখো সেকেন্ডারি অ্যামিনের যোজন হচ্ছে দুইটা, দুই দিকে দুইটা যোজন যৌগের সাথে বা মূলকের সাথে যুক্ত হইতে পারবে, তাই আমার এটা হচ্ছে কি একটা মেটামরিজম প্রদর্শন করবে, মেটামরিজম প্রদর্শন করবে। তারপর চলে আসি, আরো কয়েকটা আছে, আর কয়েকটা ওটা তোমাদের বইয়ে নাই অ্যাকচুয়ালি, খুব একটা লাগবে কিনা।
সেকেন্ডারি অ্যামাইড, দেখো অ্যামাইডের কি CONH2, এটা হচ্ছে কি অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত। এখন যদি সেকেন্ডারি হয়ে যায়, একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে তুমি এখানে কি পাবা? CONH, এই যে একটা হাত খোলা, মানে সেকেন্ডারি অ্যামাইড। তোমরা এখানে লিখে রাখো সেকেন্ডারি অ্যামিন ও সেকেন্ডারি অ্যামাইড। সেকেন্ডারি অ্যামাইড, ঠিক আছে, সেকেন্ডারি অ্যামাইড। CONH, ওদের ক্ষেত্রে মেটামরিজম দেখা সম্ভব। যেমন দেখো এখানে মিথক্সিপ্রোপেন, মানে তুমি ইথারের নামকরণ করছো, ইথারের নামকরণ তো সবাই পড়েছো, এক পাশে মিথেন, আরেক পাশে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট, সো মিথক্সিপ্রোপেন নাম হয়ে গেছে। এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, এই দেখো, এই যে 2 2, আগে 1 3 ছিল, এখন 2 2 করে দিলাম, অর্থাৎ ইথক্সি ইথেন হয়ে গেল। ঠিক আছে, আবার এখানে দেখো 2 মিথক্সিপ্রোপেন বানিয়ে দিয়েছি, অর্থাৎ জাস্ট এই যে অক্সিজেনের দ্বি পাশে আমি অবস্থানটা চেঞ্জ করছি, এটা হচ্ছে মেটামারিজম, এটা হচ্ছে মেটামারিজম। তাহলে খেয়াল করো, এই যে একটা বলা আছে C4H10O, C4H10O এর 3টি ইথার মেটামার অণু এবং 4টি অ্যালকোহল সমাণু আছে। তাহলে আমরা বলতে পারি C4H10O এর মোট কয়টা সমাণু আছে? মোট 60টি সমাণু আছে। তুমি যদি এই যে আমি যেভাবে দেখিয়েছি অ্যালকোহল ইথারের সমাণুটা বের করো, তাহলে এটার প্রায়োগিক দিকটা আমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন চলে আসি টটোমারিজম। টটোমারিজমকে বলা হচ্ছে ডায়নামিক আইসোমারিজম বা গতীয় সমাণু। কেন বলা হয়? এখন টটোমারিজম হওয়ার একটা শর্ত আছে। টটোমারিজম হওয়ার শর্ত হচ্ছে অবশ্যই তার মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হবে এবং আলফা কার্বনে বা আলফা হাইড্রোজেন থাকতে হবে, এগুলো শর্ত। এখন কেন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকতে হবে? কারণ টটোমারিজমে দেখবা, টটোমারিজমের মেইন কাহিনী হচ্ছে ইলেকট্রন ঘনত্ব খালি লাফালাফি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আর ইলেকট্রন ঘনত্ব তখনই লাফালাফি করতে পারবে যখন পাই বন্ধন থাকবে, তাই না? আর পাই বন্ধন থাকা মানে কি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে। তো মাথায় রাখতে হবে টটোমারিজমে তুমি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড পাবা। তাহলে খেয়াল করো, একটা কার্যকরী মূলক আমরা পড়েছি, এই যে এটা একটা কার্যকরী মূলক পড়েছি, কিটোন। আবার আরেকটা কার্যকরী মূলক একটু আগে দেখাইলাম, যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল বা ইনল, দ্বিবন্ধনযুক্ত অ্যালকোহল বা ইনল। অর্থাৎ এই কিটোন গ্রুপ আর ইনল গ্রুপ যেহেতু দ্বিবন্ধন আছে, তাই তারা টটোমারিজম প্রদর্শন করবে। আরো অনেক ফাংশনাল গ্রুপে টটোমারিজম প্রদর্শন করে, বাট আমরা মোটামুটি এই দুইটা নিয়ে আলোচনা করব, দুইটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন এই যোগটা দেখো, এই যে কিটোন মূলকটা আছে, আমরা জানি যে অক্সিজেনের তড়িৎ 3.5, কার্বন হচ্ছে 2.1। তো অটোমেটিক্যালি যখন তারা পাই বন্ধনে ইলেকট্রন ডেন্সিটি শেয়ার করবে, তখন অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতার কারণে ইলেকট্রনটাকে তার দিকে টেনে নিবে। সো কম্পারেটিভলি অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে আর এটা হবে পজিটিভ হবে। আচ্ছা, আবার সে তো পজিটিভ থাকতে পারবে না, সে তো পজিটিভ থাকতে পারবে না, তারও তো দরকার যে আমার একটু ইলেকট্রন দাও, আমাকে একটু ইলেকট্রন দাও। এখন আমরা বলেছিলাম, মনে আছে, CH3 হচ্ছে একটা দাতামূলক, CH3 হচ্ছে একটা দাতামূলক, গত ক্লাসে পড়েছিলাম। তো সে কি করবে, তার পাশে যে CH3 আছে, এখান থেকে সে ক্রমান্বয়ে ইলেকট্রন গ্রহণ করতে চেষ্টা করবে বা ঘনত্ব নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। তাহলে খেয়াল করো, এই কার্বনে হচ্ছে তোমার 2.5, হাইড্রোজেন হচ্ছে কার্বন 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাই না? সো এইখান থেকে যখন সে ইলেকট্রন টান দিবে, তখন কার থেকে টান দিবে? যে দুর্বল বেশি, অর্থাৎ হাইড্রোজেন থেকে টান দিবে। সো আলটিমেটলি হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবে, আর এই যে এটার যে একটা ঘাটতি ছিল ইলেকট্রন ঘনত্ব, এটা এসে পূরণ করে দিবে। তাহলে খেয়াল করো, উপরের দিকে কি অক্সিজেন নেগেটিভ হয়ে গেল, হাইড্রোজেন ধনাত্মক হলো, তখন তারা একটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বন্ধন তৈরি করে কার্যকরী মূলকটাকে চেঞ্জ করে ফেললো। দেখো, এই যে কার্যকরী মূলকটা OH হয়ে গেল। আর যেহেতু এই কার্বন এবং এই কার্বনের মধ্যে ইলেকট্রন ডেনসিটি শেয়ার হয়েছে, তাহলে এখানে একটা পারতপক্ষে পাই বন্ধন চলে আসলো। এই দেখো, দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল, এটা হচ্ছে প্রোপিন টু অল বা ইনল সমাণু। সো টটোমারিজমকে বলা হচ্ছে কিটো ইনল সমাণু। আর যেহেতু ইলেকট্রন ডেনসিটি অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে, অর্থাৎ ডায়নামিক একটা অবস্থা, এটাকে বলা হয় গতীয় সমাণু বা ডায়নামিক ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কারণ ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বলতে পারো এটা একটা বিশেষ ধরনের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ঠিক আছে, ওকে। কিটো ইনল টটোমারিজমের শর্ত দেখো, আমরা বলেছি কার্বনিল মূলক যুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটোনল টটোমারিজম প্রদর্শন করে। কারণ কি ভাই? কার্বনিল মূলক কারা? অ্যালডিহাইড, এই যে একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটোন, এদেরকে বলা হচ্ছে
কার্বনিল কম্পাউন্ড, এদের মধ্যে ডাবল বন্ড আছে না, অর্থাৎ পাই বন্ধন আছে, ইলেকট্রন ডেনসিটি দৌড়াদৌড়ি করতে পারবে, অর্থাৎ তারা টটোমারিজম প্রদর্শন করবে। দ্বিতীয়ত, ওই কার্বনিল মূলকের সাথে যুক্ত sp3 সংকরিত বা সম্পৃক্ত সি পরমাণুতে কমপক্ষে একটি অম্লধর্মী অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন থাকতে হবে, অর্থাৎ তোমার কি লাগবে জানো? তোমার লাগবে H+ অথবা OH-, এই জিনিসগুলা অবশ্যই লাগবে। H+ লাগবে। এই দেখো H+ তৈরি হওয়া লাগছে। H+ তৈরি না হলে কি হবে? হবে না। আর আলফা হাইড্রোজেন মানে কি? এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, অর্থাৎ আলফা কার্বনের সাথে একটা হাইড্রোজেন তার অবশ্যই থাকতে হবে। এই দেখো কার্যকরী মূলক, কার্যকরী মূলকের পাশেই কি আছে? কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। ঠিক আছে, ওকে। এগুলো তেমন কিছু না, এগুলো আমরা পারি। মৃদু ক্ষার বা মৃদু অ্যাসিড দ্রবণ টটোমারিজমকে প্রভাবিত করে। আমরা অলরেডি বলে দিয়েছি H+ অথবা OH- থাকতে হবে, তাই এরা টটোমারিজম প্রদর্শন করতে পারবে ইজিলি। তারপর স্থায়িত্বের বেলায় সাধারণত কিটো ইনল সমাণু অধিকতর স্থায়ী, ইনল সমাণু অস্থায়ী হয়। কিটো ইনলের মধ্যে কিটো সমাণু যেটা আছে সেটা স্থায়ী হয়, ঠিক আছে, আর ইনলটা হচ্ছে অস্থায়ী হয়। কেন? এই দেখো, আলটিমেটলি কিটোন থেকে ইনলে গেছো দৌড়াদৌড়ি করে, কিন্তু স্বাভাবিক অবস্থা কোনটা? এটা কার্বনের অক্সিজেনের ডাবল বন্ড। তখন আবার কি হয়? এটা এখান থেকে শিফট হতে পারে, কারণ এই ইলেকট্রন আনা নেওয়া চলতে থাকে, চলতেই থাকে। ঠিক আছে, আচ্ছা। যেমন একটি কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত ইথানল, প্রোপানল, অ্যাসিটাফেনন। দুটি কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত প্রোপানন, বিউটানন। তিনটি কার্বনে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যাসিটাল এসিটোন নামক ডাই কিটোন ইত্যাদি কিটোইনল টটোমারিজম প্রদর্শন করে। অর্থাৎ তোমার একটা কার্বনের ক্ষেত্রে কি ইথানল, প্রোপানল, আর হচ্ছে অ্যাসিটাফেনন। দুইটার ক্ষেত্রে হচ্ছে প্রোপানন। দেখো দুইটার ক্ষেত্রে দুইটা কার্বনের মধ্যে আদান প্রদান হচ্ছে প্রোপানন, ঠিক আছে, সাথে হচ্ছে কি বিউটানন। দুইটা কার্বনের ক্ষেত্রে তিনটা কার্বনে যদি আলফা হাইড্রোজেন থাকে, তিনটা কার্বনে আলফা হাইড্রোজেন থাকলে অ্যাসিটো এসিটোন বা অ্যাসিটাইল এসিটোন। আর এখানে দেখো এই যে কার্যকরী মূলক, এটাও আলফা কার্বন, এটা আলফা কার্বন, দুইটা আছে, দুইটা থাকলে কি হবে? প্রোপানন। তুমি যদি বিউটানন লেখো তাহলে কি হবে? দেখো খেয়াল করো, বিউটানন আমরা লিখে আসো, সি এই দেখো আমরা একটা বিউটানন লিখলাম, তাই না? এখানে আলফা হাইড্রোজেন কয়টা আছে খেয়াল করো, এটা যেহেতু কার্যকরী মূলক হবে, এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? 1 2। ঠিক আছে, এটাই বলে হয়েছে এখানে। আচ্ছা, এগুলো দেখো ইথানল অ্যালডিহাইড হয়ে গেছে কি ভিনাইল অ্যালকোহল, দ্বি কার্বন যুক্ত অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল। ঠিক আছে, স্থায়ী কোনটা? ইথানলটা স্থায়ী হবে। এই যে প্রোপানন কিটোন, এটা কি হয়েছে? দুই বন্ধন যুক্ত অ্যালকোহল, স্থায়ী কোনটা হবে? প্রোপানল স্থায়ী হবে। অ্যাসিটাফেনন, অ্যাসিটাফেনন এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা হবে বেশি স্থায়ী। ঠিক আছে, আবার নিচে খেয়াল করো, অ্যালডিহাইড ইনলের তুলনায় কিটো ইনলের শতকরা পরিমাণ ও স্থায়িত্ব বেশি হয়, কারণ অ্যালডিহাইড কি বেশি ছোটাছুটি করে, বেশি সক্রিয়, তাই স্থায়িত্ব কম হয়। আমরা একটু গত ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? কিন্তু কিটোন কি একটু ধীরস্থির থাকে, তার স্থায়িত্ব বেশি থাকে, তার স্থায়িত্ব বেশি থাকে। আর যেটা স্থায়িত্ব বেশি থাকবে সেটা জমবে বেশি, সেটার পরিমাণও বেশি পরিমাণে হবে। এখানে একটু খেয়াল করি, কিন্তু বেনজালডিহাইড ও বেনজোফেনন এই আলফা হাইড্রোজেন নেই। খেয়াল করো বেনজালডিহাইড মানে কি? সি এইচ সি এইচ সি এইচ সি এইচ সি এইচ সি এইচ, এটা হচ্ছে একটা বেনজিন, রাইট? এটা একটা বেনজিন। বেনজালডিহাইড বানাতে হলে তোমার কি করতে হবে? এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে হবে কি দিয়ে? এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন করতে হবে অ্যালডিহাইড দিয়ে। কি দিয়ে ভাইয়া? অ্যালডিহাইড দিয়ে। তাহলে এই যে কার্যকরী মূলক অ্যালডিহাইড, এটা কার সাথে যুক্ত হয়েছে? এই কার্বনের সাথে যুক্ত হয়েছে। এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন থাকলো, এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন থাকলো না, তাই বেনজালডিহাইডে কোনো আলফা হাইড্রোজেন নাই। আর আলফা হাইড্রোজেন না থাকলে কি হবে ভাইয়া? আলফা হাইড্রোজেন না থাকলে সেটা কিটোইনল সমাণু দিবে না, কিটোইনল সমাণু দিবে না। আমরা এই আলফা হাইড্রোজেনের কাহিনী আবার পড়বো ক্যানিজারো এবং অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াতে। আচ্ছা চলো আমরা এটা দেখি, কোনটি CH3CO CH3 এর টটোমার? খেয়াল করো, CH3CO CH3, এটাকে আমি CH2CH একটু আগে যে কথা বললাম, তো ইলেকট্রন ঘনত্ব এখানে যাবে, এটা একটু ইলেকট্রন ঘাটতি পাবে, ঘাটতি ফিল আপ করার জন্য এটার ইলেকট্রন ঘনত্ব এখানে চলে আসবে, এটা মাইনাস হইলো, এটা প্লাস হইলো, তখন কি হয়ে যাবে? CH3COH। আবার এই যে ভাই এখানে যে ইলেকট্রন ঘনত্ব শেয়ার হইলো, আদান প্রদান হচ্ছে এই কার্বনের সাথে, তখন ডাবল বন্ড হইলো।
সরি, এই যে তার মানে দ্বিবন্ধনযুক্ত একটা অ্যালকোহল পাইলা তুমি, কিটো ইনোল সমাণু, তাহলে কি পাইলা CH3 COH CH2, CH3 COH CH2, আমার উত্তর হচ্ছে 2। দেখছো ক্লিয়ার? কনসেপ্ট নিয়ে পড়তে হবে, এটা গত বছর পরীক্ষা এসেছে। নিচের কোনটি কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে? আমরা বলেছি কিটোইনল টটোমারিতা প্রদর্শন করবে কারা? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে এবং যাদের যে কার্যকরী মূলকটা থাকবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলক থাকবে। আমরা চলো খেয়াল করি। মিথক্সিপ্রোপেন, মিথক্সিপ্রোপেন এটা অ্যাকচুয়ালি একটা কিছুই না। মিথক্সি এস্টার, এস্টার কি, সরি ইথার, ইথার হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিছু নাই, এটা বাদ। পেন-2-1, প্রোপানল 2 আর প্রোপানোন, এই দেখো প্রোপানোন, অর্থাৎ আমার চলে আসছে CH3COCH3, কিটোন চলে আসছে। এই যে ডাবল বন্ড আছে এটাই কি করবে? টটোমারিজম প্রদর্শন করবে। এখন চলে আসি স্টেরিও আইসোমারিজম। স্টেরিও শব্দের কথা হচ্ছে তোমার স্থান, ঠিক আছে, কাইন্ড অফ 3 ডাইমেনশনাল কনফিগারেশন, এটা হচ্ছে স্টেরিও সমাণু। স্টেরিও সমাণু সাধারণত অনুষ্ঠিত বিভিন্ন পরমাণু বা মূলকের চতুর্যোজী কার্বনের ত্রিমাত্রিক সজ্জা, আমি বলেছি 3 ডাইমেনশনাল কনফিগারেশন। স্টেরিও সমাণু দুই ধরনের আমরা বলেছি, একটা হচ্ছে জ্যামিতিক সমাণু বা সিস ট্রান্স, আর একটা হচ্ছে আলোক সমাণু বা আলোক সক্রিয় সমাণু। জ্যামিতিক সমাণু সিস ট্রান্স কিসের উপর ভিত্তি করে বলছি? যখন দুইটা মূলক বা দুইটা পরমাণু একই দিকে থাকে তখন সিস, আর যখন অপোজিট দিকে থাকে তখন হচ্ছে আমরা বলি ট্রান্স। এটা খুব ইম্পর্টেন্ট। চলো আমরা জ্যামিতিক সমাণু দিয়ে শুরু করি আজকে। প্রথমত জ্যামিতিক সমাণুতার কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যৌগগুলাকে হতে হবে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন যুক্ত, অর্থাৎ তাদের মধ্যে পাই বন্ধন থাকতে হবে। আরেকটা হচ্ছে তাদের একই অক্ষ বরাবর দুদিকে রোটেশন হবে না। মানে ধরো এটা একটা পাই বন্ধন থাকতে হবে, অর্থাৎ দ্বিবন্ধন দিলাম, তাদের এই বরাবর কখনোই রোটেশন হবে না, কিন্তু প্রত্যেকটা কার্বনে আলাদা আলাদা করে এই বরাবর রোটেশন হতে পারবে। এটা হচ্ছে একটা শর্ত। আরেকটা হচ্ছে তাদের চাক্রিক যৌগ হওয়া লাগবে, চাক্রিক যৌগ হওয়া লাগবে। যেমন ধরো আমরা গ্লুকোজ পড়ছি, আমরা গ্লুকোজ পড়ছি তাই না? এখানে একটা কার্বন, 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 CH2OH, হাইড্রোজেন OH, H, OH, H, OH, H। চাক্রিক হলে কি হবে দেখো, যেহেতু চাক্রিক যৌগ হয়েছে, রিং স্ট্রাকচার গ্লুকোজের কি স্ট্রাকচার? পাইরানো স্ট্রাকচার, রিং স্ট্রাকচার। এখন এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে খেয়াল করো, এদের হাইড্রোক্সিল মূলকটা 2 এবং 3-এর এইটা প্লেন যদি বলি এই তলের অপোজিট দিকে আছে, এই তলের অপোজিট দিকে আছে। আবার তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, আবার তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, OH, H, OH, H। তাই না? এইভাবে লেখা সম্ভব। এই ক্ষেত্রে দেখো এই যে তলটা আছে এই তলের একই পাশে OH আছে, একই পাশে হাইড্রোজেন আছে। একই পাশে মানে সিস, এটা হচ্ছে একটা সিস সমাণু, আর এটা হচ্ছে কি অপোজিট পাশে আছে অ্যাক্রস, এটা হচ্ছে ট্রান্স সমাণু। অর্থাৎ চাক্রিক হতে হবে অথবা ওদের মধ্যে কি দ্বিবন্ধন থাকতে হবে, পাই বন্ধন থাকতে হবে। আচ্ছা, পরে আরেকটা কন্ডিশন চলে আসে ভাই, দ্বিবন্ধন থাকলে কিন্তু হবে না। ধরো দ্বিবন্ধন আছে কিন্তু এরকম, দ্বিবন্ধন আছে কিন্তু এরকম, তখনও কি তুমি বুঝবা না, কারণ এগুলো তো সবগুলা সেম, সি এর সাথে যা আছে সব তো সেম আছে। এখন তো এই হাইড্রোজেন এখানে গেলে যে কথা এখানে আসলে একই কথা, নাথিং চেঞ্জ। তাই এইসব ক্ষেত্রেও জ্যামিতিক সমাণু প্রদর্শন করবে না যদি না জিনিসটা একটার মধ্যে হলো ডিফারেন্স থাকে, একটার মধ্যে হলেও ডিফারেন্স থাকতে হবে। অর্থাৎ ধরো এরকম যদি হয়, সি তুমি এই পাশে দিলা এ, এই পাশে দিলা বি, এই পাশে এ, এই পাশে বি, তাহলে খেয়াল করো বি গুলা একই পাশে থাকতে পারে অথবা বিটাকে তুমি অপোজিট পাশে দিয়ে দিতে পারো, মানে অ্যাক্রস। তো এটা হচ্ছে সিস সমাণু, এটা হচ্ছে কি ট্রান্স সমাণু। আবার যদি দুইটা চেঞ্জ না থাকুক কিন্তু এরকম থাকলো সি এ বি, ধরো এরকম থাকলো, এই ক্ষেত্রেও সিস ট্রান্স সমাণু সম্ভব। এই দেখো, বা এখানে তুমি ডি দিলা, ডি দিলা, সিএডি, তখন কি হবে? তাহলে খেয়াল করো এই যে এক পাশে আছে এ, সিস সমাণু, এটাকে তুমি এভাবে লিখতে পারো, এ ডিটা উপরে চলে গেল, এ তারপর তোমার বি,
এই দেখো অপোজিট সাইডে চলে আসছে, এটা একটা ট্রান্স সমাণু। তো সিএবি সিএবি অথবা সিএবি সিএডি, ঠিক আছে? অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন অথবা তিন রকমের জিনিস থাকতে হবে। যদি সব সমান থাকে বা 4 রকমের জিনিস থাকে তাহলে কখনো সেটা সিস্টেন্স সমাণু দেখাবে না। আর চাক্রিক যৌগের ক্ষেত্রেও সিস্টেন্স সমাণু দেখা সম্ভব। এই দেখো কার্বনের একই পাশে OH চলে আসছে, আর এখানে কার্বন দুইটার অপোজিট পাশে OH, সো ট্রান্স এবং সিস, ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করি বিউট টু ইন এর দুটি জ্যামিতিক সমাণু সম্ভব, কারণ সাধারণ সংকেত সিএবি এবং সিএবি। বিউট টু ইন বলছে, আমরা দেখি বিউট টু ইন মানে কি 4 কার্বন বিশিষ্ট। বিউট টু ইন, ঠিক আছে? বিউট টু ইন, তাহলে C4H8, এখানে দিবা তুমি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3। তাহলে এটাকে এভাবে লেখা যায়, তাই না? এই যে মিথাইল মূলকগুলো একই পাশে আছে, এটা হচ্ছে সিস সমাণু। আবার এটাকে তুমি এভাবে লিখতে পারো, দ্বিবন্ধনের এই বরাবর কোনো রোটেশন হবে না, এই বরাবর রোটেশন হচ্ছে সিস ট্রান্স। তুমি এভাবে লিখতে পারো CH CH3 CH3H। দেখো মিথাইল মূলকগুলা এবং এই জিনিসগুলো অপোজিট সাইডে আছে ডিরেকশনের, এই প্লেনের এই সমতলের অপোজিট দিকে আছে। এটা হচ্ছে ট্রান্স সমাণু, এটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ বিউট টু ইন দেয় ভাই, ঠিক আছে? ওকে, গ্রেট। এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সিস এবং ট্রান্স সমাণুগুলোর মধ্যে পার্থক্য পড়তে হবে। সিস এবং ট্রান্স সমাণুগুলোর মধ্যে পার্থক্য পড়তে হবে। চলো আমরা একটু দেখার চেষ্টা করি পার্থক্যটা। তোমরা একটা কমন সেন্স কাজে লাগাবা। তোমরা তড়িৎ বা কুলম্বের এখানে পড়ছো যে সমধর্মী চার্জগুলা পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জগুলা পরস্পরকে আকর্ষণ করে। তো আমরা ধরে নিব যে সিস এবং ট্রান্স সমাণুতে যে মূলকগুলো আছে এগুলো কাইন্ড অফ তোমার চার্জের মতো ধরে নিব আমাদের সুবিধার্থে। তাহলে খেয়াল করো, সিস সমাণু যদি হয়, ধরো সিস সমাণু হইলো মানে কি সেম সাইডে থাকবে, সেম সাইডে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি এরকম, এই যে এরকম হচ্ছে সিস সমাণু, তাই না? ওরা সেম সাইডে থাকবে, এই দেখো সেম সাইডে আছে, সেম সাইডে আছে, ক্লিয়ার? আচ্ছা, সেম সাইডে যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি তাদের মধ্যে একটা বিকর্ষণ থাকবে, রিপালশন থাকবে। আচ্ছা, তাহলে লিখলাম বিকর্ষণ থাকবে, বিকর্ষণ কাজ করবে, বিকর্ষণ কাজ করবে। এটা খুব ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে 5 স্টার, বিকর্ষণ কাজ করবে। এখন খেয়াল করো যাদের মধ্যে আগে থেকে বিকর্ষণ আছে তারা কি একে অপরের সাথে থাকতে চায় না, অর্থাৎ তাদের মধ্যে কি অনেক গ্যাঞ্জাম বেশি, উত্তপ্ত অবস্থা। অর্থাৎ সিস গুলার ক্ষেত্রে বিকর্ষণ বেশি, এদের উত্তাপ বেশি, আমি বলতে পারি ওদের দহন তাপ বেশি, ওদের অন্তর জ্বালা, বুঝছো? দহন তাপ বেশি। আচ্ছা, এখন তারা পরস্পরকে বিকর্ষণ করছে মানে একে অপর থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের স্থায়িত্ব কিন্তু কমে যাবে, তারা ভেঙে যাওয়ার প্রবণতা বেশি দেখাবে, অর্থাৎ স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব কম, সরি স্থায়িত্ব কম। আচ্ছা, এখন তোমার যদি গলাইতে হয় তাহলে কি করতে হয় ভাইয়া, এগুলা বন্ধন ভেঙে ফেলতে হয়, তখন গলে যায়। তা এদের মধ্যে তো আগে থেকে একটা গ্যাঞ্জাম পরিস্থিতি আছেই, খুব অল্প শক্তি প্রয়োগ করে তাদের বন্ধন ভেঙে ফেলা যায়, অর্থাৎ ওদের গলনাঙ্ক হয় কম, গলনাঙ্ক হয় কম। আচ্ছা, খেয়াল করো যার স্থায়িত্ব কম সেটা ভাঙবে বেশি, অর্থাৎ তুমি যদি সিস কিছু একটা নিয়ে দ্রবণ বানানো শুরু করো সেটা দ্রবণে ভেঙে যাবে বেশি ভাবে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা বেশি হবে, দ্রবণে ঘনমাত্রা বেশি, তার মানে আমরা বলতে পারি দ্রবণীয়তা বেশি, দ্রবণীয়তা বেশি। এখন ধরো এটা একটা দ্রবণ, ঠিক আছে? কোনো একটা বস্তু দেওয়ার পর এটার ঘনমাত্রা যত বেশি হবে, ঘনমাত্রা যত বেশি হবে মাধ্যমটা এই দ্রবণটা তত বেশি ঘন হবে, অর্থাৎ আলোক রশ্মিকে তত বেশি সে বাঁকায় দিবে। আর তোমরা পড়েছো আলোক রশ্মিকে বাঁকানোর ক্ষমতা এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক দিয়ে বোঝানো হয়, অর্থাৎ এর প্রতিসরণাঙ্ক বেশি হবে, প্রতিসরণাঙ্ক বেশি হবে, রাইট? আচ্ছা, এখন একটা টুইস্ট আছে, গলনাঙ্ক কম হলেও
ওরা স্ফুটনাঙ্ক বেশি দেখায়, সেটা আমি এইভাবে লিখছি, কিন্তু স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেশি, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেশি। ঠিক আছে, এই কয়েকটা ধর্ম সিসের জন্য তোমার মাথায় রাখতে হবে। তাহলে ট্রান্সের ক্ষেত্রে কি হবে? ট্রান্স মানে অপোজিট ডাইরেকশনে থাকবে, ট্রান্স মানে অপোজিট ডাইরেকশনে থাকবে। ঠিক আছে, অপোজিট ডাইরেকশন। তাহলে এরকম থাকবে। তাহলে অপোজিট চার্জগুলা কি পরস্পর পরস্পর আকর্ষণ করে, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ থাকবে, তারা একে অপরের সাথে থাকতে চাইবে বেশি, অর্থাৎ তাদের মধ্যে স্থায়িত্ব থাকবে বেশি, স্থায়িত্ব বেশি। এদের গলনাঙ্ক হবে বেশি, গলনাঙ্কও বেশি, অর্থাৎ সিসের যা কম ছিল তাদের তা বেশি হবে, বাকি সবগুলো হবে কম। ভাঙতে চাবে কম মানে দ্রবণীয়তা কম, দ্রবণীয়তা কম মানে ঘনমাত্রা কম, ঘনমাত্রা কম মানে প্রতিসরণাঙ্ক কম, তাই না? তারপর হচ্ছে ওদের যেহেতু অন্তর্জ্বালা কম, খুব শান্তশিষ্ট, দহন তাপ পাওয়া যাবে কম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ট্রান্সের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। এটা দেখো হেক্সিন 3, হেক্সিন 3 কোন প্রকারের সমাণু প্রদর্শন করে? মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। কার্যকরীমূলক সমানতা। ভাই আমরা তো বললাম অ্যালকিন সমূহ কার্যকরীমূলক সমানতা দেয় না, অ্যালকিন সমূহ দেয় অবস্থান সমাণু অথবা শিকল সমাণু দেয়। ঠিক আছে, তো কার্যকরীমূলক তো বাদ। দেন এনানসিওমার, এনানসিওমার কারা দিবে? অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম দ্বারা প্রদর্শন করে তারা হচ্ছে এনানসিওমারিজম দেখাবে। কিন্তু হেক্সিন 3 অপটিক্যালি আইসোমার না, কারণ এদের কাইরাল কার্বন নাই। ঠিক আছে, আলোক সমাণু, আলোক সমাণু তো হবে না যেহেতু কাইরাল কার্বন নাই, বাকি রইল সিস ট্রান্স, তো সিস ট্রান্স সমাণু দিবে। কেমনে দিবে ভাইয়া? তুমি লিখতে পারো CH3, এই দেখো হেক্সিন। তাহলে তুমি এটা লিখতে পারো ধরো এভাবে, সি হাইড্রোজেনটাকে একপাশে নিয়ে যাও, বাকিগুলোকে একপাশে নিয়ে আসো, সেম। এই যে একটা সিস সমাণু দিলা, তুমি এটাকে ট্রান্স সমাণু বানাইতে পারো, ট্রান্স সমাণু বানাইতে পারো। ঠিক আছে, ওকে। এখন চলে সেখানে কিছু উদাহরণ দেওয়া আছে। পেন্ট-টু-এন এর দুটি জ্যামিতিক সমাণু সম্ভব। ঠিক আছে, সিস এবং ট্রান্স, এই যে আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। সাইক্লোপ্রোপেন দুইটা দেওয়া সম্ভব। সাইক্লোপ্রোপেন খেয়াল করো, সাইক্লোপ্রোপেনের এই দুই পাশে, একই পাশে কি আছে? মিথেল আছে, তুমি অপোজিট সাইডে চেঞ্জ করে দিলা, এই পাশে চলে আসলো, তখন কি ট্রান্স হয়ে গেল। এই চাক্রিক যৌগে আমাদের দেখা যায়, আমরা গ্লুকোজটাকে দেখিয়েছি বাট এখানে এটা সাইক্লোপ্রোপেনকে দেখিয়েছে। আচ্ছা, জ্যামিতিক সমানুদয়ের সাধারণ ধর্ম তুমি একবার খেয়াল করবা, ভাইয়া এই সব কিছু বলে দিয়েছে। দেখো খেয়াল করো, ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি কিন্তু সিস সমাণুর গলনাঙ্ক কম হয়। কেন কম হয়? তাদের মধ্যে আগে থেকে মারামারি চলতে থাকে, ভেঙে ফেলা ইজি। কারণ ট্রান্স সমাণুর প্রতিসমতার কারণে ক্যালাস ল্যাটিস অণুগুলো খুব নিকটে আকৃষ্ট থাকে, ট্রান্স আকর্ষণ থাকবে, এর সুস্থিতি বেশি, ট্রান্সের সুস্থিতি বেশি হয়, আকর্ষণ থাকে বিধায়। ঠিক আছে, ওকে। সিস সমাণু সুস্থিতি কম, কারণ কি? জ্বালা বেশি, দহন বেশি, ভেতরে মারামারি কাটাকাটি বেশি, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বেশি হয়। ট্রান্স সমাণু থেকে সিসের ঘনত্ব বেশি হয়, পানিতে দ্রাব্যতা বেশি, আর প্রতিসরণাঙ্ক বেশি হয়। সিস ট্রান্স সমান উদাহরণ হচ্ছে ম্যালিক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। এখন তোমাকে আমি একটা কথা বলি, ধরো কোনো জায়গায় যদি খুব বেশি আকর্ষণ থাকে, খুব বেশি আকর্ষণ থাকলে সেই জায়গা থেকে কোনো একটা জিনিস সরানো খুব টাফ। তোমার এবং তোমার বন্ধুর মধ্যে যদি অনেক বেশি আকর্ষণ থাকে, অনেক বেশি মায়া থাকে, তোমাদের আলাদা করতে আমার কম ব্যাগ পাইতে হবে না, অনেক বেশি ব্যাগ পাইতে হবে, অনেক বেশি শক্তি খরচ করতে হবে। কিন্তু তোমাদের মধ্যে আগে থেকেই যদি দ্বন্দ্ব থাকে, তখন একজনকে আরেকজনকে আলাদা করা ইজি হবে। তাই মাথায় রাখবা, যেখানে আকর্ষণ বেশি সেইখান থেকে কোনো জিনিস সরায় নেওয়া টাফ। এখানে ট্রান্সের আকর্ষণ বেশি, ট্রান্সের আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি থাকার কারণে এখান থেকে কোনো জিনিস সরানো খুবই টাফ হবে, অর্থাৎ এখান থেকে পানি সরানো কঠিনতর। আর কোনো জিনিস থেকে পানি সরানোর প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যানহাইড্রেশন। অর্থাৎ ট্রান্সের অ্যানহাইড্রেট তৈরি করা যাবে না, অ্যানহাইড্রাইট তৈরি কঠিন, অনেক ক্ষেত্রে সম্ভব নয়।
কিন্তু সিসের মধ্যে দেখো আগে থেকে অন্তর্কুন্দল, আগে থেকে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা, এখান থেকে পানি ইজিলি সরায় ফেলা যাবে, পানি ইজিলি সরায় ফেলা যাবে। এটা কেন বললাম ভাইয়া? আমরা ম্যালিক অ্যাসিড পড়েছি আর ফিউমারিক অ্যাসিড পড়েছি C4 সাইকেলে, তাই না? ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, তারা বেসিক্যালি সমান একে অপরের। সিস হচ্ছে ম্যালিক অ্যাসিড, সীমা দিয়ে মনে রাখবা, ঠিক আছে, সীমা। আর ট্রান্স হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ট্রফি। এটা আসে কোনটা সিস এবং কোনটা ট্রান্স। তাহলে খেয়াল করো, ট্রান্স মানে ফিউমারিক অ্যাসিড, এটা থেকে পানি সরানো খুব টাফ, কারণ ট্রান্সের আকর্ষণ অনেক বেশি, তাই এটা অ্যানহাইড্রাইড গঠন করবে না। আর ম্যালিক অ্যাসিড বিকর্ষণ আছে, তাই এটা অ্যানহাইড্রাইড গঠন করবে। ম্যালিক অ্যাসিড সিস, তার গলনাঙ্ক খেয়াল করো কত, 135°C। আর ট্রান্স সমান ফিউমারিক অ্যাসিড, তার গলনাঙ্ক দেখো 287°C। দেখছো, সিসের গলনাঙ্ক কম, ট্রান্সেরটা বেশি। আর কি বলেছি, গলনাঙ্ক কম হলেও সিস সমানের কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হয়। আচ্ছা, সিস সমানুর পানিতে দ্রবণীয়তা ট্রান্সের থেকে বেশি, এটা জানলেই হবে। আমরা কেন বলেছি জানি। ডাইইলেকট্রিক ধ্রুবক এটা আমরা জানি, ক্যালাসের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, এটা হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। পানির ডাইইলেকট্রিক ধ্রুবকটা মাথায় রাখতে হবে। পানির ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে এপসিলন ইকুয়ালস টু 80, এটা খুব ইম্পর্টেন্ট। কত ভাইয়া? 80। সিস সমান স্ফুটনাঙ্ক ঘনত্ব ট্রান্স সমান হচ্ছে বেশি হয়। সিস সমানুর স্ফুটনাঙ্ক ট্রান্স সমাণু থেকে বেশি হয়, আমরা বলেছি তাই না? সিস সমানুর গলনাঙ্ক কম হলেও স্ফুটনাঙ্ক বেশি, একটু আগে আমরা দেখিয়েছি। এই দেখো, সিস সমাণু, এটার গলনাঙ্ক যদিও কম, কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হয়। এটার কারণ কি ভাইয়া? এই যে দুই প্রান্তের দুটি মূলককে বেশি কাছে নিয়ে আসে একবার গলে গেলে, ঠিক আছে? ডাইইলেকট্রিক ধ্রুবক, এটা আমরা সবাই জানি, এখান থেকে পানিটা জানবো, ঠিক আছে? একটা ক্যালাসাকার দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা, এটা হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক, ঠিক আছে? ক্যালাসাকার দ্রাবকে দ্রবীভূত করার ক্ষমতা, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক সবচেয়ে বেশি, এই জন্য পানি হচ্ছে একটা ভালো উত্তম দ্রাবক, 80। বুঝছো? মিথানল দেখো, মিথানল কত, 30। মিথানলের 30। আর মিথানল থেকে বলেছিলাম জানতে হবে, মিথানল স্ফুটনাঙ্ক জানতে হবে 65°C। ওকে, জ্যামিতিক সমানতার ব্যাখ্যা এগুলো আমরা পড়ে ফেলেছি। যে নরমালি কি হয়, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, যখন এভাবে বন্ধন তৈরি হয়ে যাবে, এই যে দেখো আমার হাতটা আসতেছে বন্ধন তৈরি হয়ে গেছে কার্বন কার্বনের, বাকিগুলো পায় বন্ধন তৈরি করছে। এখন আমি চাইলেও কিন্তু এটাকে এইখানে নিয়ে আসতে পারতেছি না। তাহলে দেখো, দ্বিবন্ধনের এই পাশ থেকে এই পাশে, বা দ্বিবন্ধনের দ্বিপার্শ্বিক অবস্থান থেকে কোনোদিন ক্রিস ক্রস হওয়া সম্ভব না। কিন্তু আমি এটাকে এরকম করতে পারতেছি, এরকম করতে পারতেছি ইজিলি, অর্থাৎ দুই পাশে যে অবস্থান, এটা ইজিলি চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে? এটা ইজিলি চেঞ্জ করা সম্ভব। তাহলে এই বরাবর যাবে না, কিন্তু দ্বিবন্ধন গুলা যারা আছে, ওরা ওদের কার্বনের মধ্যে এই বরাবর অথবা এই বরাবর এটা এই ধরনের পরিবর্তন করতে পারে, কারণ ইলেকট্রন ঘনত্বগুলো একটা বন্ধন তৈরি করে, স্টিফ করে ফেলে, সব দিকে আটকা থাকে। এরা কখনো এইভাবে যাইতে পারে না। তুমি অক্ষকোণের মতো এরকম করে দিতে পারবে না, ঠিক আছে? জাস্ট এরকম হয়, ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন ভাই সিস ট্রান্সের আমাদের কেন দরকার? তোমাদের বডিতে যত রকমের কাজকর্ম হয়, অনেক কিছু সিস ট্রান্সের সাথে রিলেটেড, অনেক কিছু সিস ট্রান্সের সাথে রিলেটেড। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে ভিজুয়াল সাইকেল, আমরা যে দেখি, এটাতে কি হয় বলতো? দেখার মধ্যে রেটিনাতে আলো পড়ে, এখানে রেটিনাতে আলো পড়ার পর একটা কাহিনী হয়, একটা সাইকেল ঘটে, যে সাইকেলের মধ্যে সিস ট্রান্স সমাণুগুলার চেঞ্জ ঘটে, এবং তুমি দেখতে পারো, এটার নাম হচ্ছে তোমার ওয়ার্ল্ড ভিজুয়াল সাইকেল, ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল। এটা রেখে রাখো। আমাদের চোখের রেটিনার রড সেলে ভিটামিন এ থাকে বা রেটিনল থাকে, এইখান থেকে তৈরি হয় রেটিনাল। কি তৈরি হয় ভাইয়া? রেটিনাল। কি তৈরি হয়? রেটিনাল। 20টি কার্বন রেটিনাল গঠনে, 15টি কার্বন মূল শিকলে থাকে, 5টি শাখা শিকলে থাকে। তো তোমার মাথায় রাখতে হবে, ভিটামিন রড সেলে কি থাকে? রডোপসিন থাকে, ভিটামিন A1, ঠিক আছে? অ্যালকোহল বা রেটিনল থেকে তৈরি হয় রেটিনাল। কয়টা কার্বন? 20টা। 15টা থাকে মেইন শিকলে, 5টা থাকে শাখা শিকলে, এখন যে কাহিনীটা হয় তোমার, এটা জাস্ট কনভার্সন হয়, সিস থেকে ট্রান্স, ট্রান্স থেকে সিস। এই দেখো, সিস থেকে ট্রান্স হবে, ট্রান্স থেকে সিস হবে, এই কাহিনীগুলাই চলতে থাকবে। এখন আমি যদি সাইকেলটা লিখি, ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল, এখানে কি হয়? ধরো এটা রডোপসিন, ঠিক আছে? রডোপসিনে যখন লাইট পড়বে, শক্তি পড়বে, এইচ নিউ, তখন এখান থেকে একটা জিনিস বের হয়ে যাবে, অপসিন। কি বের হয়ে যাবে? অপসিন। তারপর থাকলো সিস এবং ট্রান্স। 1 মিনিট, কেউ নাই, পানি দিবে কে? ওয়েট এ মিনিট।
তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দিয়ে দিবে, হ্যাঁ, পরীক্ষা থামায় রাখবে না, পরীক্ষা থামায় রাখবে না, পরীক্ষা থামায় রাখা খুবই পাপ, খুবই পাপ। আচ্ছা, তো রডপসনে যখন আলো পড়ে তখন কি হয়, 11 সিস যে রেটিনাল গুলো আছে, রেটিনাল গুলো আছে এগুলো তোমার ট্রান্সে রূপান্তরিত হয়, বুঝছো, ট্রান্সে রূপান্তরিত, তখন আমরা দেখতে পারি, তখন লাইটটা দেখতে পারি। এই সাইকেল চলতেই থাকে চলতেই থাকে, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল। এটাই এখানে বলা আছে, তেমন কিছু না, তেমন কিছু না, তেমন কিছু না, ঠিক আছে। আর এই দেখো, সিস কাঠামোটি পায়ে বন্ধনের অভাবে ট্রান্সে পরিণত হয়। এই যে লাইট পড়ছে এইচ নিউ, শক্তি পড়তেছে, এটা ট্রান্সে রূপান্তর করছে। এই সিস ট্রান্স কন্টিনিউয়াস চেঞ্জের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ, সিস থেকে ট্রান্স হলে স্টিমুলেশনটা যায়, তুমি দেখতে পারো, ঠিক আছে। আবার সেটা যখন শক্তি চলে যায়, লাইট চলে যায়, আবার সিসে চলে আসে, আবার শক্তি আসে, সিস থেকে ট্রান্সে যায়, আবার লাইট চলে যায়, এটা ট্রান্স থেকে সিসে চলে আসে, এই অবস্থা চলতেই থাকে চলতেই থাকে। আচ্ছা, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, খেয়াল করো, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কি, সি এ বি, সি এ বি, অর্থাৎ কার্বনের সাথে দুইটা ভিন্ন অথবা তিন ধরনের থাকতে হবে। এখানে দেখো সব একরকম, এটা হবে না। এখানে দুই রকম, তাহলে আমরা লিখতে পারি সিএল সিএল এইচ এইচ, এটাও হইল না। এখানে খেয়াল করো তিন রকমের আছে, হাইড্রোজেন, এইটা এটা, দেখি এটা হয় কিনা, না এটা দুই রকমের আছে, এটাও হবে না। সি এইচ 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 সিএল, এটা হইল না, দুই রকমের, কিন্তু দুই রকমের ভিন্ন ভিন্ন না, এ বি এ বি না, এরকম না, সি এ বি সি এ বি হইল না, এ এ এ, ধরো এটা বি, সি এ বি সি এ বি হইল না, সি এ বি সি এ ডি হইল না। এখানে চলে আসি, কার্বন, এইখানে দেখো আমি যদি এটাকে এ দেই, এটাকে বি দেই, তাহলে সি এ বি সি এ বি হইল, অর্থাৎ এটা সম্ভব, এইভাবেও সম্ভব, আবার এইভাবেও সম্ভব, অর্থাৎ এইটার সিস ট্রান্স সমানো দেওয়া সম্ভব। আচ্ছা, আলোক সক্রিয় সমাণু, এক্ষেত্রে একটা প্রথমে কথা বললেন, সেটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি ভাইয়া? কাইরাল কার্বন হচ্ছে, ধরো এটা একটা কার্বন, এই কার্বনের একটা হাত ধরলো এক্স এর সাথে, একটা ওয়াই এর সাথে, একটা ধরো জেড এর সাথে, একটা ধরো কে এর সাথে, তাহলে খেয়াল করো একটা কার্বনের চারটা হাত, চারটা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণুর সাথে যখন যুক্ত থাকবে, তখন সেই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। যখন কোনো একটা জৈব যৌগে কাইরাল কার্বন থাকবে, তখন ওর মধ্যে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যাবে বা অপটিক্যাল আইসোমারিজম দেখা যাবে। আর অপটিক্যাল যে আইসোমার গুলো হবে, তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। ধরো তুমি এখানে দাঁড়ালা, তোমার সামনে আয়না, তুমি যেটা দেখবা সেটা হচ্ছে তোমার অপোজিট ডাইরেকশনটা দেখবা, তোমার ডান হাত হয়ে যাবে আয়নার তোমার বাম হাত, তোমার এই বাম হাত হয়ে যাবে আয়নার তোমার ছবির ডান হাত, এটা হচ্ছে মিরর ইমেজ। তাহলে খেয়াল করো, তোমাকে ওকে ফটোকপি করে আর তোমাকে ফটোকপি করে একসাথে যদি বসানোর চেষ্টা করি, কখনোই বসবে না, কারণ ওর ডান পাশে তো তোমার বাম পাশ, অর্থাৎ একে অপরের উপর সম্পূর্ণভাবে উপরিপাতন করা যাবে না। তাই কাইরাল কার্বন থাকলে যে অপটিক্যাল আইসোমার দেখায়, আলোক সমাণুগুলো একে অপরের দর্পণ প্রতিবিম্ব, মিরর ইমেজ হয়, কিন্তু একে অপরের উপর কখনোই অসমাপতিত বা ওভারল্যাপ করা যাবে না, ওভারল্যাপ করা যাবে না। এখানে একটা যৌগ আছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড দেখো, ল্যাকটিক অ্যাসিড 3 প্রোপানোয়িক অ্যাসিড, বুঝছো, সরি 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 1 2 3, তাহলে 2 এর সাথে হাইড্রোক্সিল মূলক আছে, এখানে হাইড্রোক্সিল মূলকের প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হবে, কারণ হাইড্রোক্সিল এবং কার্যকরী মূলক হচ্ছে অ্যাসিড, দুইটার মধ্যে স্ট্রং কে অ্যাসিড, তাই যৌগটা হবে অ্যাসিড। তাহলে খেয়াল করো, 2 হাইড্রোক্সি 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে একটা ল্যাকটিক অ্যাসিড। এর এক পাশে এইটা, এক পাশে হাইড্রোজেন, এক পাশে মিথাইল, আর এক পাশে কি OH আছে, তাহলে চার পাশে চারটা ভিন্ন ভিন্ন যৌগ বা মৌল আছে, তাই আমরা বলতে পারি এটার কাইরাল কার্বন বিদ্যমান। আর কাইরাল কার্বন বিদ্যমান মানে কি, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ এটার অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি, লাইটকে ডান দিকে অথবা লাইটকে বাম দিকে ঘুরায় দিবে। আমরা প্লেন পোলারাইজ লাইট পড়েছিলাম, ধরো আলো, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স ওয়াই জেড তিন দিকে এসে যায়, তাই না, তার ভাইব্রেশন সব দিকে আছে। এখন তুমি যদি কোনো একটা প্লেন ব্যবহার করো, প্লেন ব্যবহার করে তার ভাইব্রেশনটা শুধুমাত্র একটা দিকে নাও, এটাকে বলবো পোলারাইজড, মানে একটা নির্দিষ্ট দিকে, একটা নির্দিষ্ট প্রান্তে তুমি এর ভাইব্রেশনটা ঘটাচ্ছ, আর এই ঘটনাকে বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন, ফিজিক্সে পড়েছো। আর যেটা দিয়ে করা হয় এটা হচ্ছে সমাবর্তক, ঠিক আছে, সমাবর্তক, পোলারাইজিং এজেন্ট, যেমন টুরমেলিন, এগুলো তোমরা পড়েছো। এই ধরনের লাইট যখন কোনো একটা কাইরাল কার্বন সমৃদ্ধ যৌগের দ্রবণের মধ্য দিয়ে যাবে, তখন লাইটটাকে সে হয় ডান দিকে অথবা বাম দিকে ঘুরায় দিবে। ডান দিকে ঘোরালে হচ্ছে ডি, ডেক্সট্রোরোটেটরি, বাম দিকে ঘোরালে হচ্ছে এল বা ল্যাভোরোটেটরি বা বামাবর্তী, ঠিক আছে। যেমন ধরো গ্লুকোজ, গ্লুকোজ যে একটু আগে আমরা ধরে লিখি এখানে,
CHO COH OH এরকম কিছু একটা লিখছে ধরো, বা এখানে লিখলাম গ্লুকোজ বা অন্য কোনো একটা লিখলাম। এখানে দেখো এই কার্বনের এক পাশে অ্যালডিহাইড, এক পাশে OH, এক পাশে H, আর এক পাশে পুরা এটা, অর্থাৎ কাইরাল কার্বন আছে এখানে। এখানে কাইরাল কার্বন আছে। এটা কি করবে? এটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। গ্লুকোজের ক্ষেত্রেও কাইরাল কার্বন বিদ্যমান, তারা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। গ্লুকোজটা কি করে? গ্লুকোজে তোমরা পড়েছো 5 নম্বর কার্বনে OH ডান দিকে থাকলে এটা হচ্ছে ডি গ্লুকোজ, আর 5 নম্বর কার্বনে OH বাম দিকে থাকলে এল গ্লুকোজ। অর্থাৎ ডি গ্লুকোজটা ডান দিকে ঘোরায় দিবে আর এল গ্লুকোজটা বাম দিকে ঘোরায় দিবে। ওরা যে দিকেই ঘোরাক না কেন, একই যৌগের ডি এবং এল এর ঘোরানোর কোণের মান সমান থাকবে। ডান দিকে ঘোরালে তুমি ধরবা পজিটিভ, বাম দিকে ঘোরালে ধরবা নেগেটিভ। তাই গ্লুকোজের ধরো ডান দিকে ঘোরালে হয় +52.3 ডিগ্রি, আর বাম দিকে ঘোরালে হচ্ছে এল গ্লুকোজ 52.3 ডিগ্রি, বাট এটা মাইনাস হয়ে যায়। আর ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয় ভাইয়া? এটা হচ্ছে দেখো, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে তোমার ভ্যালুটা দেওয়া আছে প্রবাবলি, আমরা এখানে চলে যাই। ল্যাকটিক অ্যাসিড ভ্যালুটা কত? 2.25 ডিগ্রি। ল্যাকটিক অ্যাসিড ভ্যালু হচ্ছে 2.25 +2.25। এই যে ডি যেটা আছে এটা হচ্ছে +2.25 ডিগ্রি ঘোরাবে, আর এলটা কি -2.25 ডিগ্রি ঘোরাবে। এখানে খেয়াল করো, এটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব। এই দুইটাকে কখনোই তুমি একে উপর উপর ফেলতে পারবে না, একে উপর উপর ফেলতে পারবে না। এটা দেখায় দিই কেমনে ফেলতে পারবে না, দাঁড়াও। COH সি, আচ্ছা এটা দর্পণ প্রতিবিম্ব কোনটা? এটা এই যে এটা HOO CH3C আর হচ্ছে HO। এখন এটাকে এটার উপর কখনো বসানো সম্ভব না, তোমার প্রমাণ দেখাই। কখনো যে বসানো সম্ভব না, প্রমাণ দেখাই। ধরো এই যে বসানোর চেষ্টা করতেছি, কোনোদিন একাত্রে মিলবে? ডুপ্লিকেট করে নিই। এই ডুপ্লিকেট কেমনে করে? এই যে, এই দেখো বসানোর চেষ্টা করলাম, বসলো। একে অপরের উপর কোনো সম্ভবেই বা কোনোভাবে উপরিপাতন সম্ভব না। তাহলে দর্পণ প্রতিবিম্ব, কিন্তু ওভারল্যাপিং করা সম্ভব না। ঠিক আছে, এরা হচ্ছে আলোক চক্রের সমান। যাই হোক, আচ্ছা ব্যাখ্যা ওকে। কার্বন পরমাণুর চারদিকে যুক্ত 4টি মূলক কাইরাল কার্বন। ঠিক আছে, এই কাইরাল কার্বন থাকলে কি 4টা মূলকের ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। এই দেখে, এগুলো আমরা সবকিছু বলে দিয়েছি, সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, নিচের কোনটি আলোক সক্রিয়? তার মানে তোমার বের করতে হবে নিচের কোনটিতে কাইরাল কার্বন আছে। এখন তুমি কেমনে বের করবা? প্রত্যেকটার গাঠনিক সঙ্গে তোমার জানতে হবে। এই ক্ষেত্রে যদি বলি, কার্বনের প্রথমটার ক্ষেত্রে কার্বনের এক পাশে আছে তোমার CH3, আরেক পাশে আছে তোমার হাইড্রোজেন, আরেক পাশে আছে NH2, আরেক পাশে হচ্ছে পুরা COH। তাহলে দেখো, এই যে 4টা ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে। তাহলে এটা কি হবে ভাই? এটা কাইরাল কার্বন আছে, এটাই আলোক সক্রিয় সমাণু হবে। বাকি দেখো, এটার 3 পাশেই মিথাইল মূলক, ভিন্নতা নাই কোনো, এটা কাইরাল কার্বন নয়। এটার দ্বিবন্ধন আছে, কিন্তু এটা দেখো 2 পাশে জিনিস, 4টা হাতেই তো তার খোলা নাই, দ্বিবন্ধন দিয়ে বন্ধ করে রাখছো, এটা হবে না। আর এটা তো নাই। অপ্রতিসম কাইরাল কার্বন আমরা অলরেডি জেনে ফেলেছি। কার্বনের, হ্যাঁ এটা প্রি মেডিকেল চলতেছে ভাই, প্রি মেডিকেল রেকর্ডিং, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক সমতলী আলো প্লেন পোলারাইজ লাইট আমরা পড়ে পড়ে ফেলেছি। ঠিক আছে, সব দিকে ভাইব্রেশনাল লাইটটাকে তুমি যখন একদিকে ভাইব্রেশনাল করবে, সেটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট বা এক সমতলীয় আলো। এটার জন্য একটা ফিল্টার লাগে, সেটা কি? পোলারাইজিং ফিল্টার। কি ব্যবহার করা হয়? পোলারিমিটার ব্যবহার করা হয়। যেমন ধরো পোলারাইজ সানগ্লাস আছে, আমরা প্রখর রোদে ইউজ করি। এই দেখো, এটা আমরা সব 2.24 ডিগ্রি সেলসিয়াস। কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র আছে? এখন যারা শুধু মুখস্থ করতে যাবে কাইরাল কার্বন কোনটা যৌগ দেখে, তারা কিন্তু পারবে না। তাই তোমার ভেঙে পড়া শিখতে হবে। দেখো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড মানে কি? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এখানে একটা কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন। বিউটেন 2 3 ডায়ল, বিউটেন 2 3 ডায়ল, খেয়াল করো। বিউটেন 2 3 ডায়ল, CH3। এই দেখো বিউটেন 1 2 3 4 2 3 ডায়ল। এখানে খেয়াল করি,
এটার এক পাশে মিথাইল, এক পাশে OH, এক পাশে হাইড্রোজেন, আর এক পাশে তোমার পুরা এটার এক পাশে হাইড্রোক্সিল, এক পাশে পুরা এক পাশে হাইড্রোজেন, আর এক পাশে শুধু মিথাইল। তাহলে এইখানে দুইটা কাইরাল কার্বন আছে, এটা কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন। উত্তর হচ্ছে বিউটেন 2,3 ডায়ল। তোমার ভাঙা শিখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আলোক সক্রিয় সমাণু ধর্ম, এগুলো আমরা পড়েছি যে আলোক সক্রিয় সমাণু ধর্মের মধ্যে এনানসিওমারিজম কি। আর এই যে তোমার দর্পণ প্রতিবিম্ব পাইলা, এরা হচ্ছে একে অপরের আলোক সক্রিয় সমাণু, এদেরকে বলা হয় এনানসিওমর্ফ, এদেরকে বলা হয় এনানসিওমার, ঠিক আছে? এদেরকে বলা হয় অ্যান্টিপড বা অ্যান্টিমার, চারটা নামই জানতে হবে। মাথায় রাখবা ওদের গাঠনিক সংকেত, ওদের আণবিক সংকেত, ওদের ইউপ্যাক নাম, এগুলো সব হবে সেম। শুধু পার্থক্য থাকবে কিসে ভাই? পার্থক্য থাকবে ওরিয়েন্টেশনে, ঠিক আছে? আলোক সক্রিয়তার ধর্মে পার্থক্য থাকবে, এবং ওদের খেয়াল করো ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকবে, ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকবে। পার্থক্য কিসে? শুধুমাত্র ডান দিকে ঘোরাবে, বাম দিকে ঘোরাবে। আলোক ধর্ম ভিন্ন, কিন্তু আলোক ধর্ম ভিন্ন এবং 3 ডিগ্রি কনফিগারেশন ভিন্ন। এই জিনিসটা খেয়াল করতে হবে তোমার, ঠিক আছে? তাহলে ডি এবং এল একে অপরের অ্যান্টিপড বা অ্যান্টিমার, এনানসিওমার বা এনানসিওমর্ফ। রেসিমিক দ্রবণ কি? রেসিমিক দ্রবণ হচ্ছে, ধরো তুমি পেয়েছো ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড। তুমি ধরো 5 গ্রাম ডি ল্যাকটিক অ্যাসিড নিলা, 5 গ্রাম এল ল্যাকটিক অ্যাসিড নিলা। তাহলে খেয়াল করো এই 5 গ্রাম ডি ল্যাকটিক অ্যাসিড তোমার একটা আলোক রশ্মিকে এইদিকে ঘুরাইতে যাবে, আর 5 গ্রাম এল ল্যাকটিক অ্যাসিড আলোক রশ্মিকে এইদিকে ঘুরাইতে যাবে। তোমরা পড়েছো যখন একটা বস্তুর উপর দুইটা সমবল কাজ করে তখন একটা একটাকে নালিফাই বা প্রশমিত করে দেয়। ঠিক একইভাবে এইটার 5 গ্রাম আর এটার 5 গ্রামকে একে অপরকে প্রশমিত করে ফেলবো, অর্থাৎ আলোক রশ্মির কোনো চেঞ্জ হবে না, আলোক রশ্মি যেদিক দিয়ে আসছিল সেদিক দিয়ে চলে যাবে। এই যে একটা দ্রবণ, একই পরিমাণ ডি এবং এল কোনো একটা বস্তু নিয়ে যে দ্রবণ বানানো হয় এবং সেই দ্রবণের মধ্য দিয়ে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায় না, আলোক রশ্মি সোজাভাবে চলে যায়, সেটাকে বলা হচ্ছে তোমার রেসিমিক দ্রবণ। আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে রেসিমিকরণ, রেসিমাইজেশন, ঠিক আছে? এখন এই প্রশ্নটা দেখো, পরীক্ষাগারে ডি এল ল্যাকটিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়া তৈরি করা যায়, অপরদিকে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায়। মাংসপেশি থেকে কোনটা পাওয়া যায়? ডি ল্যাকটিক অ্যাসিড। আর এল ল্যাকটিক অ্যাসিড কোত্থেকে পাওয়া যাবে? টক দধি থেকে। ডি এবং এল সমাণু পৃথক করা সম্ভব কিসের মাধ্যমে? রেসিমিক মিশ্রণ উপাদান থেকে, ঠিক আছে? ওকে, এটা দেখো আমরা পড়ে ফেলছি কাইন্ড অফ। এই জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট। কি জেনে রাখবা ভাইয়া? জেনে রাখবো হচ্ছে এই যে দেখো এল গ্লুকোজ প্রস্রাব রোগে মুক্ত হয়, আমাদের এল গ্লুকোজে কোনো কাজ নাই, আমাদের কি গ্লুকোজের কাজ? ডি গ্লুকোজের কাজ। কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে উল্টে যায়, আমাদের এল অ্যালানিন এইটা প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়, কিন্তু ডি অ্যালানিন এটা কোনো কাজ করে না, এটা কোনো কাজ করে না। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ডিটা ব্যবহার করা যাবে, প্রোটিনের ক্ষেত্রে পিএল, এলটা ব্যবহার করা যাবে, এইটা জানলে হবে তোমাদের। আচ্ছা, এখন চলে আসে অপ্রতিসম বা কাইরাল কার্বন সংখ্যা ভিত্তিক আলোক সমাণু সংখ্যা। এটা তুমি জাস্ট এভাবে মনে রাখবা, যখন এন যদি হয় অসম কাইরাল কার্বনের সংখ্যা, কাইরাল কার্বনের সংখ্যা, তখন সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন গ্লুকোজে তুমি যদি দেখবা 4টা কাইরাল কার্বন আছে, তাই গ্লুকোজে 4টা কাইরাল কার্বনের জন্য সমাণু সম্ভব 16টা, কারণ 4টা হচ্ছে ভিন্ন ভিন্ন অসম কাইরাল কার্বন, ঠিক আছে? আচ্ছা, আবার যদি কাইরাল কার্বনগুলো পরস্পর সমান হয়ে যায়, একই ধরনের কাইরাল কার্বন থাকে, তখন এই সূত্র খাটে না, তখন এই সূত্র খাটে না। এখানে খেয়াল করো কয়েকটা কাইরাল কার্বন যুক্ত যৌগ দেওয়া আছে, এর মধ্যে বিউটানল 2 একবার ভর্তি পরীক্ষা এসেছে, 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। তোমাদের ক্ষেত্রে আমার সাজেশন অ্যাডভাইস যাই বলো ভাই, এগুলো মুখস্থ করতে চাও না, এগুলো একটু বুদ্ধি খাটায়া এইভাবে লিখে প্র্যাকটিস করো। মুখস্থ করতে গেলে জাস্ট 2 এর জায়গায় 1 দিয়ে দিবে, ভুলে ফেলবা। বাট তুমি যখন প্র্যাকটিস করে কনসেপ্ট থেকে নিজে পারবা, একটা ফিজিক্সের ইউনিট ডাইমেনশনের মতো বের করার মতো, তখন দেখবা তোমার কোনোদিন ভুল হবে না। এই জায়গাটা মাস্ট। দুটি ভিন্ন অপ্রতিসম কাইরাল থাকলে কয়টা হবে? 2 টু দি পাওয়ার n, মানে 4টি আলোক সক্রিয় সমাণু সম্ভব, 4টি আলোক সক্রিয় সমাণু সম্ভব। তাহলে দেখো 2 ক্লোরো
2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন। এই দেখো, এই কার্বনটা কাইরাল কার্বন, এই কার্বনটা কাইরাল কার্বন, দুইটা ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন। দেখো এখানে ব্রোমিন আছে, এখানে ক্লোরিন আছে, ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন যেহেতু এখানে তোমার কি পাবা 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 স্কয়ার, চারটা আলোক সক্রিয় সমাণু তুমি পাবা। এগুলো আমরা জানি। 1 নং ও 3 নং যৌগ আলোক সক্রিয় বটে, কিন্তু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় এনানসিয়মান নয়, বরঞ্চ 2 এবং 4 হচ্ছে আলোক সক্রিয় বটে কিন্তু পরস্পর এনানসিয়মান নয়, তাদেরকে বলা হচ্ছে ডায়াস্টেরিওমার। যেমন দেখো, এই যে তুমি চারটা যৌগ পাইলা, এটা দর্পণ প্রতিবিম্ব, ঠিক আছে, কিন্তু 1 এবং 3 এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু আলোক সক্রিয়। তার আমরা বলতে পারি আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। এরা কি? এরা হচ্ছে ডায়াস্টেরিওমার। আর যেহেতু দর্পণ প্রতিবিম্ব না, তাই তাদের একে অপরের উপর উপরিপাতন হওয়ার কোনো কথাই নাই। আর আলোক সক্রিয় দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এনানসিওমার। তাহলে এটার ডায়াস্টেরিওমার ডি, এটার ডায়াস্টেরিওমার ডি। বুঝছো? অর্থাৎ আমরা বলতে পারি দুইটা ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন থাকলে যে চারটা আলোক সক্রিয় সমাণু হবে, এর মধ্যে দুইটা হবে এনানসিওমার, দুইটা হবে ডায়াস্টেরিওমার। খেয়াল করো, ডায়াস্টেরিওমের ভৌত ধর্মে যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাব্যতা এগুলো পার্থক্য থাকবে, এগুলার পার্থক্য থাকবে। দেখো এনানসিওমারের মধ্যে পার্থক্য থাকে না আমরা বলেছিলাম, কিন্তু ডায়াস্টেরিওমারে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অর্থাৎ ভৌত ক্যারেক্টারিস্টিক মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। ওকে, এখন চলে আসে দুটি সদৃশ অপ্রতিসম। তখন সূত্রটা হয়ে যায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি হবে 2 স্কয়ার মাইনাস 1, দ্যাট ইজ 4 মাইনাস 1। এক্ষেত্রে কি হয়, একটা যৌগ আসে যেটা মেসো যৌগ হয়, একটা ডি, একটা এল, আর একটা হচ্ছে মেসো। মাথায় রাখতে মেসো জিনিসটা কি? ধরো আমি একটা যৌগ লিখলাম এরকম CH3Cl H, একটা যৌগ লিখলাম ধরো এরকম, এই দেখো একটা যৌগ লিখলাম। তাহলে তুমি যদি এখানে একটা প্লেন আঁকো, তাহলে খেয়াল করো, প্লেনের এই অংশে এই অংশটা, আবার প্লেনের নিচের অংশে এই অংশটা একে অপরের দর্পণ প্রতিবিম্ব। অর্থাৎ এটা যদি ডি হয়, অনেকটা এটা এল, অর্থাৎ এইটা একে অপরকে এরা নিষ্ক্রিয় করে দেয়, একে অপরের অপোজিট। এই ধরনের যৌগকে বলা হয় মেসো যৌগ। তাই এই ধরনের যৌগ কোনোদিন অপটিক্যালে অ্যাক্টিভ হইতে পারে না, আলোক রশ্মিকে বাঁকাইতে পারে না, কারণ তারা নিজেদের মধ্যেই একজন একজনকে, একটা পোর্শন আর একটা পোর্শনকে বিকৃত করে দেয়, একটা পোর্শনের শক্তি আর একটা পোর্শন নষ্ট করে দেয়, নালিফাই করে দেয়। এগুলাকে বলা হয় মেসো যৌগ। একটা মেসো যৌগ হচ্ছে টার্টারিক অ্যাসিড, মেসো যৌগ হচ্ছে টার্টারিক অ্যাসিড। আর মেসো যৌগগুলা কি আলোক সমাণু নয়, সরি আলোক সক্রিয় না। এই যে মেসো যৌগ আলোক সক্রিয় না, মাথায় রাখতে হবে, কারণ তাদের ইন্টারনাল কম্পেনসেশন হয়েছে। দেখো অভ্যন্তরীণ সমতা সাধন, এই যে অভ্যন্তরীণ সমতা সাধন হয়ে গেল। উদাহরণটা জানতে হবে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড একটা মেসো যৌগ, ডিএল, আর একটা মেসো টার্টারিক অ্যাসিড। খেয়াল করো, এই যে দেখো এইটার যে এই অংশটা আর এই অংশটা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে, একে অপরকে ইন্টারনালি কম্পেনসেট করে দিয়েছে। এইগুলো দরকার নাই তেমন কিছু, আমরা যে লাইনগুলো আগে দিই সেগুলাই পড়বা, এগুলো সব তোমরা পারো। জাস্ট রিডিং, এগুলো তেমন দরকার নাই। আমাদের প্রথম পেজটা খুব ইম্পর্টেন্ট। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরের কোন ধরনের সমান? একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে ইথানল। কার্যকরীমূলক সমান আমরা সবাই জানি। 2,3-ডাইব্রোমোবিউটেন এই যৌগটিতে কয়টি অপ্রতিসম কার্বন আছে? এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। এই দেখো দুইটা অপ্রতিসম কার্বন আছে, এর মধ্যে দুইটা কিন্তু সমান প্রকৃত অপ্রতিসম কার্বন। দেখো এই অপ্রতিসম কার্বন, এখানে ব্রোমিন মিথাইল হাইড্রোজেন, এখানে ব্রোমিন মিথাইল হাইড্রোজেন। তাহলে এখানে সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার মাইনাস 1, মানে 4 মাইনাস 1, তিনটা। একটা হবে মেসো আর বাকি দুইটা হবে কি ডি এবং এল। সেম জিনিস, এগুলো আমরা পারি। জৈব যৌগের সংকেত থেকে গাঠনিক সমান, এখানে অনেক কিছু আছে, একটা শর্ট ফর্ম বলে দেই। ধরো অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, এই ধরনের যৌগে থাকলে তুমি সমাণু কেমনে বের করবা? তুমি সমাণু বের করবা হচ্ছে এরকম, ধরো 2 টু দি পাওয়ার n-4 + 1, এই সূত্র দিয়ে বের করবা। আমি সবচেয়ে বড়টা দেখাই, ধরো কার্বন 10 আছে, C10H22, এটার কয়টা সমাণু সম্ভব? তুমি কেমনে বের করবা? 2 টু দি পাওয়ার n মানে এখানে কত 10, 10 - 4 + 1। তাহলে চলো আমরা বের করি, 2 টু দি পাওয়ার 6 + 1,
তাহলে 2 2 2 প্লাস 1, আচ্ছা 4 8 16 32 64 1, 75টা হওয়ার কথা, এটা ভুল আছে, 75টা হওয়ার কথা। এটা 75 হবে, এটা ধরো এক্সেপশন। বাকিটা দেখে হয় কিনা এভাবে, 60টি কার্বনের বেলায় 7 এর বেলায় কত হবে, টু দি পাওয়ার 4 7 minus 4 plus 1, that is 2 কিউব প্লাস 1। ঠিক আছে, 2 কিউব কত, 8 প্লাস 1, that is 9টা। এটা হচ্ছে আমার, তাই না? এটা হচ্ছে 6 এর বেলায় কি হবে, 2 স্কয়ার প্লাস 1, এই সূত্রে 5। তা 10 এর বেলা হলো না কেন? টু দি পাওয়ার 10 minus 4, টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 6 কত, 4 8 16 32 64 1, সেক্ষেত্রে 10 হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 10 এর পরে তোমার এটা 10 হয়ে যায়, 10 এর পরে 10 হবে। সঠিক উত্তর হচ্ছে এটা। 10 এর 9 এর ক্ষেত্রে কত চেঞ্জ, ঠিক আছে 7 পর্যন্ত এই ফর্মুলা। 10 এর ক্ষেত্রে কি হবে, 10 এর ক্ষেত্রে 10c এর ক্ষেত্রে n ইকুয়ালস টু 10 এর ক্ষেত্রে হবে টু টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস 10। বুঝছো, এটা হচ্ছে 10 এর ক্ষেত্রে, বাকিটা তোমরা পারবা। 5টি কার্বন পরমাণু একক সিগমা বন্ধন, একক দ্বিবন্ধন সহযোগে সম্পৃক্ত সাইক্লিক কার্বন গঠন দেখানো হলো, দরকার নাই, এটা বাদ। কি দেখানো হয়েছে, বাদ। আমরা জাস্ট নাম্বারগুলো জানবো, সূত্রগুলো জানবো। এগুলো দরকার নাই, এই দেখো এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। কি সমানো সম্ভব, ঢাকা বোর্ডে আসছিল, আমি এটা লিখছিলাম পরীক্ষায়। 3টা সমানো সম্ভব, একটা অ্যালডিহাইড, ঠিক আছে, আর 2টা কিটোন, আর এটা এখানে একটা ইথার আর 2টা অ্যালকোহল। তাহলে দেখো CnH2n + 2O, অ্যালকোহল ইথার, CnH2nO, কি পাবা, অ্যালডিহাইড পাবা, কিটোন পাবা, আর কিটোইনল বা সরি অ্যালকিনল পাবা, ডাবল বন্ডিং কন্টেনিং অ্যালকোহল। এগুলো সব পারবা। জৈব যৌগ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, ক্যাটেনেশন হয়, চতুর্যতা দেখা যায় কার্বনের, সমানতা দেখা যায় মন্থর আয়নিত বিক্রিয়া, এটার আয়নিত বিক্রিয়া হয়, ক্যাটেনেশন হয়, চতুর্য সমানতা হয়, মন্থর আয়নিত বিক্রিয়া এটা না, আয়নিত সমযোজী বিক্রিয়া কাইন্ড অফ, ঠিক আছে। কোনটি অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন মানে কি বোঝো, দ্বিবন্ধনের অপোজিটে ভিন্ন ভিন্ন জিনিসপত্র থাকবে, ভিন্ন ভিন্ন জিনিসপত্র থাকবে। তাহলে খেয়াল করো, এটা দুই পাশে একই জিনিস, কিন্তু এইটার দেখো দুই পাশে, এক পাশে হচ্ছে CH4, একবার CH2, এটা হচ্ছে আমার অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে। দুই পাশে, একটাতে 1 একটাতে 2, দুইটা কার্বন, প্রতিসম হইল না। নিচের কোনটি ইথাইল ইথানয়েট, ইথাইল ইথানয়েট, এটা কার নাম জানো, ইথাইল ইথানয়েট এস্টারের নাম। ইথাইল ইথানয়েট, এই ওয়েট কথাটা কার হয় বলতো, এস্টারের, মানে COOR, মানে বলতে পারে CO2R। তাহলে খেয়াল করো এখানে নাই, এখানে CO2, এই যে আর, এখানে CO2 আর নাই, এইচ আছে, এটা একটা অ্যাসিড, এখানে CON, এটা অ্যাসিডের লবণ। তাহলে উত্তর হচ্ছে এইটা, দেখছো। তো নাম থেকে বুঝতে হবে, এই যে আমরা সাফিক্স দেখে বুঝে ফেললাম, ওয়েট মানে এস্টার, এস্টার হচ্ছে CO2R। তো তোমার কনসেপ্ট বিল্ড আপ করতে হবে, খালি মুখস্থ করলে হবে না। ডাইমিথাইল ইথার আর ইথানল, একটা হচ্ছে ইথার আর ইথানল, কোন সমাণু, কার্যকরীমূলক সমাণু। কোন সমাণু, কার্যকরীমূলক সমাণু। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দেই, কিটোন এটা একটা এক্সেপশনাল জিনিস। কিটোন এমন একটা যৌগ যেটা সকল গাঠনিক সমাণু দেয়, সকল গাঠনিক সমাণু দেয়, এটা লিখে রাখো, সকল গাঠনিক সমাণু দেয় কে, কিটোন। কে, কিটোন, সকল গাঠনিক সমাণু দিবে। ওকে, জ্যামিতিক সমাণুর শর্ত কোনটা, চাক্রিক অ্যারিন, প্রতিস্থাপিত অ্যালকিন, অ্যালকিনল, হেটেরো যৌগ। আমরা বলেছিলাম চাক্রিক হইতে হবে, এবং অ্যালকিন CAB প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে। উত্তর হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। আর ওটা কি চাক্রিক অ্যালিফেটিক যৌগ ছিল, চাক্রিক অ্যারোমেটিক না কিন্তু, ঠিক আছে, খেয়াল করবা। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কয়টা, 6টা আমরা জানি, চলো লিখি, CHO, এটা লাস্ট। গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড যুক্ত, তাই না, অ্যালডোস সুগার, এটা আমরা জানি। এই যে 5 নম্বর কার্বন, সব থেকে বাহিরের
কাইরাল কার্বন। এটা ডান দিকে ওএইচ থাকতে পারে, বাম দিকে থাকতে পারে। ডান দিকে থাকলে তোমার ডি, আর বাম দিকে থাকলে এল। 6 নাম্বার CH2H। এখানে দেখো, এইটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। সো মোট 4টা কাইরাল কার্বন আছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন। তাই গ্লুকোজের সমান সম্ভব 2/4, অর্থাৎ 16টা। এর মধ্যে আলফা আছে, বিটা আছে, ডি আছে, এল আছে। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল 3-মিথাইল বিউটানল 1, 2-মিথাইল 2 বিউটানল, বিউটানল 2। খেয়াল করো, বিউটানল 2 এটা ছিল কাইরাল কার্বন যুক্ত। বিউটানল 2 CH3, এই দেখো বিউটানল 2। তাহলে সি এর এক পাশে OH, এক পাশে মিথাইল, এক পাশে হাইড্রোজেন, আর এক পাশে ইথাইল। এটা কাইরাল কার্বন বিদ্যমান আছে এখানে। আর 2-মিথাইল 1 বিউটানল, এটা দেখো 2-মিথাইল 1 বিউটানল CH3, 2-মিথাইল 1 বিউটানল। এই যে একটা দেখো, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, 1 বিউটানল। তাহলে সরি সরি, 4। 2-মিথাইল 1 বিউটানল, 2-মিথাইল 2-মিথাইল 2 বিউটানল হওয়ার কথা, বুঝছো? এই দেখো 1 2 3, এক মিনিট, সংজ্ঞাটা আমরা লিখি আবার। CH3 CH2 CH, ঠিক আছে? আর 2 নাম্বার কার্বন 1 2, তুমি মিথাইল মূলক দিলা। এই যে এখানে কাইরাল কার্বন আছে, এক পাশে হাইড্রোজেন, এক পাশে এটা, এক পাশে এটা, এক পাশে এটা। তো দুইটাই কারেক্ট আনসার। সো ঠিক আছে, তোমাদের রেকর্ডিং এ পর্যন্তই। সো তোমাদের একটা গ্যাপ থাকবে টেস্ট পরীক্ষায়। এই টেস্ট পরীক্ষা খুব ভালো করে দিবে। গ্যাপের পরে আবারও কেমিস্ট্রি ক্লাস নিয়ে আমাদের দেখা হবে হোপফুলি ফেব্রুয়ারি 1 তারিখের দিকে। তো এই ক্লাসটা করে ফেলে পরীক্ষা দিবে, পরীক্ষার মার্কস কেমন পাচ্ছ আমাকে জানাবে। এবং এই 3টা ক্লাস করে তোমাদের অনুভূতি কেমন সেটা অবশ্যই আমাদের গ্রুপে জানাবে, সবাইকে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। টেস্টে পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।